ঠিক আছে, তাহলে একটাকে বললাম আমরা স্ট্যাটিক থিওরি of library classification, একটা dynamic theory of library classification. Static theories are based on basically the practice in a particular library or group of library, and dynamic theory is based on some principles, some norms which are applicable throughout all the library irrespective of its size, collection, nature, etc. Okay, so Ranganathan first gave the concept of dynamic theory. সেখানে আমরা কি বললাম, বেশ কিছু লজ, প্রিন্সিপাল, রুলস, পস্টুলেট, যেটা আমাদের গাইড করবে টোটাল একটা ক্লাসিফিকেশন সিস্টেমকে, ক্লাসিফিকেশন স্কিমকে, ক্লাসিফিকেশন প্রসেসকে। ওকে, আর যেটা আমরা বলছিলাম, অ্যাজ এ LIS প্রফেশনাল, উই অর ইউ, তোমরা যখন একটা লাইব্রেরিতে কাজ করবে, ক্লাসিফাই করে ডকুমেন্ট, তাহলে আমাদের মেনলি দুটো রোল আমরা প্লে করব। একটা কি, এ গ্রুপ অফ পিপল, এ গ্রুপ অফ LIS প্রফেশনাল, they basically do classify the documents in a library for arranging the documents, placing the documents or books in a shelves. তাহলে আমরা ক্লাসিফায়ার, আমরা ক্লাসিফাই করছি একটা ডকুমেন্টের টাইটেল দেখে, একটা ডকুমেন্টের নলেজ দেখে, একটা ডকুমেন্টের কনসেপ্ট বা থিওরি বা থট কন্টেন্ট দেখে আমরা একটা ডকুমেন্টকে ক্লাসিফিকেশন নাম্বার দিচ্ছি। সো উই আর ক্লাসিফায়ার, অ্যান্ড সাম অফ দ্য LIS প্রফেশনাল, তোমাদের মধ্যে বা আমাদের মধ্যে বা অনেক রিসার্চ স্কলার যারা আছে, তাদের মধ্যে কেউ কেউ রঙ্গনাথন হতে পারে, কেউ কেউ মেলভিল ডিউই হতে পারে। ওকে, তার মানে তাদেরকে আমরা বলছি ক্লাসিফিকেশনিস্ট। ওকে, তারা আর একটা ক্লাসিফিকেশন থিওরি ডেভেলপ করবে, আর একটা ক্লাসিফিকেশন স্কিম ডেভেলপ করবে। যেমন DDC আছে, UDC আছে, CC আছে, BC আছে, RID আছে, রাইটার্স ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন আছে, এরকম অনেক, লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন, এরকম যে অনেক ক্লাসিফিকেশন স্কিম আছে, শিডিউল আছে, সিস্টেম আছে, তারা এরকম একটা ডেভেলপ করবে। তাদেরকে বলছি আমরা ক্লাসিফিকেশনিস্ট। আর আমরা যারা ওইটা দেখে একটা ডকুমেন্টের ক্লাস নাম্বার দেবো, অ্যাসাইন করব, আমরা বলছি ক্লাসিফায়ার। ওকে, সো এই যে আমরা লাইব্রেরি ক্লাসিফিকেশনের থিওরি করব, কিছু ক্যানন করব, কিছু রুলস করব, কিছু ফান্ডামেন্টাল ল করব, যেগুলো হচ্ছে গাইডিং প্রিন্সিপাল ফর ডেভেলপিং এ নিউ ক্লাসিফিকেশন স্কিম। এটা হচ্ছে মেনলি একটা নিউ ক্লাসিফিকেশন স্কিম তৈরি করতে আমাদের কাজে লাগবে, অথবা যতগুলো এক্সিস্টিং ক্লাসিফিকেশন স্কিম আমাদের আছে তাদের যদি একটা রিসার্চ করি, তাদের কোনো ক্রিটিক্যাল রিভিউ করি, তাদের কোনো কম্পারেটিভ স্টাডি করি, তাহলে আমাদের নলেজ থাকতে হবে যে থিওরিটা। এবং তোমরা ভালো করে মাথায় রাখো, উইদাউট স্ট্রং থিওরি অন্য কিছু, কোনো কিছু প্রোডাক্ট বা সার্ভিস বা সফটওয়্যার কোনো কিছু ডেভেলপ করা যায় না। এটা কিন্তু একেবারে মাথায় ঢুকিয়ে রাখবে, সবাইকেই বলছি। থিওরি যদি তোমার স্ট্রং না হয়, তোমাকে আমি একটা বলবো এভাবে তুমি XML তৈরি করো, PSM স্যার বলবে এরকম করো, তুমি করে দেবে, কারণ যতদিন আমি আছি, যতদিন PSM আছে, ততদিন করে দেবে। যখন তুমি একজন লাইব্রেরিয়ান হবে, তুমি ডিসিশন নেবে, তুমি আর এগোতে পারবে না, কারণ তোমার আর ব্যাক এন্ডে কোনো দাদা নেই, সে এটা বলে দিচ্ছে এটা করো। ফলে তোমাকে তোমার থিওরি ডেভেলপ করতে হবে, যে আমার এই বেস, নলেজ বেস, এখান থেকে আমি প্রথমে হেল্প নেবো, তারপরে আমি নিজের নলেজ বেসটাকে ডেভেলপ করব। সুতরাং থিওরিটা একটা মাস্ট। থিওরি মানে স্ট্রং থিওরি না থাকলে সেটা সেই সাবজেক্টে ডেভেলপ হবে না। সুতরাং রঙ্গনাথন আমাদের একটা এই কনসেপ্টটা দিল যে জেনারেল থিওরি অফ লাইব্রেরি ক্লাসিফিকেশন অর ডাইনামিক থিওরি অফ লাইব্রেরি ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো আজকে আমরা তাহলে আজকে আমি বেশি করাবো না, কারণ এটা একটু নতুন জিনিস। তো আজকে করব জেনারেল থিওরি অফ লাইব্রেরি ক্লাসিফিকেশনে। তাহলে যে কোনো ক্লাসিফিকেশন স্কিম, ক্লাসিফিকেশন থিওরি, শিডিউল, আমাদের ব্যাক এন্ডে বেশ কিছু রুলস আছে। ওকে, সেইগুলোকে আমরা ক্লাসিফিকেশনের ভাষায় বলবো নরমেটিভ প্রিন্সিপলস।
যেগুলো আমাদের গাইডিং প্রিন্সিপাল বা নর্মস আছে সেগুলোকে বলবো আমরা নরমেটিভ প্রিন্সিপালস। ঠিক আছে, তাহলে এই নরমেটিভ প্রিন্সিপালসটা কেন দরকার? Because these normative principle can serve as the basis of a classification scheme. একটা স্কিম তৈরি করতে তার বেসটা কি লাগবে, এরকম অনেক কিছু রুলস লাগবে। or these normative principles can help to critically study the existing classification scheme, সেটাও আমাদের দরকার হতে পারে। and this normative principle are very much helpful for the purpose of comparing the schedules in the existing system, বা অন্য কোনো পার্টিকুলার কোনো ক্লাসিফিকেশন স্কিম আছে বা শিডিউল আছে, তার কোনো পার্টিকুলার জায়গা ইন্টারপ্রেট করতে গেলে আমাদের কাজে লাগবে। যে এই পার্টিকুলার জায়গা এটা কেন হচ্ছে, সেটাকে ইন্টারপ্রেট করতে একটা স্ট্রং থিওরিটিক্যাল বেস দরকার, সেটাকেই আমরা বলছি নরমেটিভ প্রিন্সিপালস, বেশ কিছু রুলস। ঠিক আছে, এখানে আমরা চারটে দেখাচ্ছি, চারটে নয় অ্যাকচুয়ালি 5টা আছে। যাই হোক, আমি এটা হয়তো আসেনি, 1 মিনিট আমি দেখে নিচ্ছি। সো আমরা হচ্ছে নরমেটিভ প্রিন্সিপালস বা কিছু রুলস বা নর্মস, যেগুলো আমাদের ক্লাসিফিকেশন একটা স্কিম বানাতে কাজে লাগবে, অথবা যে ক্লাসিফিকেশন স্কিমগুলো এক্সিস্টিং আছে সেগুলোকে স্টাডি করতে সাহায্য করবে, সেগুলোকে রিসার্চ করতে সাহায্য করবে, একটা কম্পারেটিভ স্টাডি করতে সাহায্য করবে, পার্টিকুলার কোনো সেকশনে কেন এইভাবে করা হয়েছে সেটাকে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে, আমাদের ইন্টারপ্রেট করতে আমাদের কাজে লাগবে। ওকে, এবার এই যে নরমেটিভ প্রিন্সিপালগুলো আমরা 5টা লেভেলে আছে। দেখো, সাপোজ আমি লাইব্রেরি সায়েন্সের কথা ভুলে গেলাম, যে কোনো বেসিক প্রসেস অফ থিঙ্কিং, যে কোনো প্রসেস অফ থিঙ্কিং, যে কোনো সাবজেক্ট, যে কোনো প্রসেস অফ থিঙ্কিংয়ে যে সবগুলো আমাদের বেসিক জিনিসপত্র লাগে, রুলস লাগে, নর্ম লাগে, সেগুলোকে আমরা নাম দিচ্ছি বেসিক লজ। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো একটা সায়েন্টিফিক স্টাডি করতে, যে কোনো একটা সায়েন্টিফিক প্রিন্সিপালের কাজে লাগবে, দ্যাট ইজ বেসিক ল। এবারে পার্টিকুলার একটা সাবজেক্টে, সাপোজ লাইব্রেরি সায়েন্স একটা সাবজেক্ট, ফিজিক্স একটা সাবজেক্ট, কেমিস্ট্রি একটা সাবজেক্ট, তা লাইব্রেরি সায়েন্সটা টোটাল সাবজেক্টে যে গাইডিং প্রিন্সিপাল আছে, যে ল আছে, সেগুলোকে বলবো আমরা ফান্ডামেন্টাল ল অফ দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। ক্লিয়ার? এবার লাইব্রেরি সায়েন্সের মধ্যে অনেক কটা, মানে ফার্স্ট যে আমরা লাইব্রেরি সায়েন্সকে যদি ক্লাসিফাই করি, তাহলে ফার্স্ট অর্ডার যে ফ্যাসেটগুলো আসবে, দ্যাট ইজ ক্লাসিফিকেশন, ক্যাটালগিং, আইটি, হ্যাঁ, রেফারেন্স সার্ভিস, এটসেট্রা। তাহলে এই ফার্স্ট যে আমরা ক্লাসিফাই করলে যেটা প্রথম ধাপেই আমরা পাচ্ছি ফ্যাসেটগুলো, সেগুলোর উপর যে রুলস বা ক্যাননগুলো, রুলস বা নর্মসগুলো অ্যাপ্লিকেবল হবে, সেগুলোকে নাম দিচ্ছি ক্যানন। ক্লিয়ার? ক্লাসিফিকেশনের আবার একটা সেকেন্ড আমরা ধাপে যদি ক্লাসিফাই করি, ক্লাসিফিকেশনটাকে আবার ভাগ করি, তাহলে তার কোনো একটা সাবডিভিশনের উপর যেটা কাজ করবে সেটার নাম হচ্ছে প্রিন্সিপাল। ক্লিয়ার? আর আমরা যখন লাইব্রেরিতে কাজ করব, ক্লাসিফাইং এর কাজ করছি, তখন ডে টু ডে অনেকগুলো প্রবলেম হবে, সেইগুলোর জন্য আমাদের পস্টুলেট অ্যান্ড এখানেও কিছু প্রিন্সিপাল আছে, যাই সেগুলো আমরা পস্টুলেট নাম দিচ্ছি। তাহলে আমাদের 5টা লেভেল আছে, সেই প্রত্যেক কটা লেভেলের জন্য আমাদের যে প্রিন্সিপালগুলো সেগুলোর নাম আলাদা। যে কোনো একটা বেসিক থিঙ্কিং এর জন্য তাকে বলবো বেসিক ল,
পার্টিকুলার একটা সাবজেক্টের জন্য তাকে বলবো ফান্ডামেন্টাল ল। সেই সাবজেক্টের একটা ফার্স্ট যে আমরা ডিভিশনগুলো করছি তাকে বলবো ক্যানন, সেকেন্ড ডিভিশনে সেটাকে বলবো প্রিন্সিপাল। আর ওই সাবজেক্টটা প্র্যাকটিক্যালি যখন ওয়ার্কিং কাজ করতে গিয়ে আমাদের যে প্রফেশনাল সাবজেক্ট যেহেতু, সেটা করতে গিয়ে যেখানে আটকাবে যা কিছু হবে তার জন্য আমরা বলবো পস্টুলেট। ক্লিয়ার? কোনো প্রবলেম থাকলে বলবে, তারপরে এগোবো আমি। স্যার ক্যাননটা একবার বলবেন? হ্যাঁ, ক্যানন হচ্ছে লাইব্রেরি সায়েন্সের একটা যদি বেসিক সাবজেক্ট হয়, সেই সাবজেক্টকে আমরা প্রথমে যে ভাগ করে যে আমরা পেপারগুলো পাচ্ছি, ধরো আমি কথাই বলছি, লাইব্রেরি সায়েন্সকে ভাগ করলে আমি 25টা 20টা পেপার পাচ্ছি। কি না, ক্লাসিফিকেশন একটা পেপার, ক্যাটালগিং একটা পেপার, রেফারেন্স সার্ভিস একটা পেপার, এইগুলো একটা পেপার। ফার্স্ট যে ডিভিশনগুলো পাচ্ছি, সেইগুলোর উপর যে রুলসগুলো বা প্রিন্সিপালগুলো অ্যাপ্লাই হবে তাকে বলছি ক্যানন। যেমন ক্যানন অফ ক্লাসিফিকেশন, ক্যানন অফ ক্যাটালগিং। তাহলে ক্যাটালগিং এর উপর যে রুল সেগুলোকে বলবো ক্যানন অফ ক্যাটালগিং। তাহলে সেগুলোর আর বলবো না ফান্ডামেন্টাল ল। ঠিক আছে? লাইব্রেরি সায়েন্স বা যে কোনো সাবজেক্টের প্রথম যে ডিভিশনগুলো তার উপর যতগুলো রুল হবে সেগুলোকে বলবো ক্যানন। এই ক্লাসিফিকেশনটাকে আবার ভাগ করে আবার যেগুলো পাবো, বা ক্যাটালগিংকে ভাগ করে আবার যেগুলো পাবো সেগুলোকে বলবো প্রিন্সিপাল। আর হচ্ছে একেবারে ডে টু ডে কাজ করতে গিয়ে যে প্রবলেমগুলো হবে সেগুলোর জন্য, সেগুলোকে রিজলভ করতে গেলে যে রুলস দরকার সেগুলোকে বলবো পস্টুলেট। ক্লিয়ার? তাহলে এখন আমাদের এই 5টা লেভেলে আমরা একটু করে স্টাডি করব। আজকে আমরা 2টো লেভেল করব, বেসিক ল আর ফান্ডামেন্টাল ল। কারণ ক্যানন অনেক বড় জিনিস, ক্যানন প্রিন্সিপাল আমরা আরো 1-2টো ক্লাসে করব। তাহলে আজকে ছোট্ট করে আমরা যেটা করব দ্যাট ইজ বেসিক ল। ঠিক আছে? তাহলে বেসিক ল হচ্ছে যে কোনো আমাদের কি যেন আমাদের যে কোনো বেসিক প্রসেস অফ থিঙ্কিং এ কাজে লাগবে। বেসিক প্রসেস, ওটা সাবজেক্ট নয়, কিছু নয়, একটা বেসিক প্রসেস অফ থিঙ্কিং, একটা রিজন দিতে গেলে তাহলে আমাদের কাজে লাগবে। সেখানে আবার আমাদের 6টা ল আছে। এই লগুলো ভালো করে তোমাদের জানতে হবে, পরীক্ষাতে আসবে এবং নেট সেটেও আসবে। তাহলে ফার্স্ট ল হচ্ছে লজ অফ ইন্টারপ্রিটেশন। ক্লিয়ার? লজ অফ ইন্টারপ্রিটেশন তার মানে আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? ও সরি, আমরা কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি তো খেয়ালই করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সরি। এতক্ষণ পরে বলছো কেন? দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এভাবে 5টা লেভেলে বলেছিলাম, বেসিক ল, ফান্ডামেন্টাল লজ, ক্যাননস, প্রিন্সিপলস অ্যান্ড পস্টুলেট। ক্লিয়ার? এটা লাইব্রেরি ক্লাসিফিকেশনে একবারে আইডিয়ালি এটাকে অ্যাপ্লাই করা যায়, ক্যাটালগিংও কিছু কিছু আছে। ঠিক আছে? তো আমরা আজকে যেটা করব বেসিক লজ, ওকে, আর ফান্ডামেন্টাল ল, এই দুটোকে আমরা করবো আজকে। ক্লাসিফিকেশন রিলেটেড, ফান্ডামেন্টাল ল তো লাইব্রেরি সায়েন্সের রিলেটেড, আর বেসিক ল যে কোনো বেসিক থিঙ্কিং, প্রসেস অফ থিঙ্কিং ল। ক্লাসিফিকেশনের মধ্যে যেগুলো ক্যানন আছে আমরা পরের দিন করব। তো আমরা যেটা বলছিলাম যে বেসিক লজ, তার মানে এই লজগুলো যে কোনো একটা থিঙ্কিং প্রসেসে, রিসার্চ প্রসেসে আমাদের কাজে লাগবে। ঠিক আছে? এই যে বেসিক লজগুলো, আমাদের 6টা বেসিক লজ আছে। লজ অফ ইন্টারপ্রিটেশন, লজ অফ ইম্পার্সিয়ালিটি, লজ অফ সিমেট্রি, লজ অফ পার্সিমনি, লজ অফ লোকাল ভেরিয়েশন অ্যান্ড লজ অফ অসমোসিস। ক্লিয়ার? এক একটা আমরা ল করব। ফার্স্ট হচ্ছে লজ অফ ইন্টারপ্রিটেশন। লজ অফ ইন্টারপ্রিটেশন নাম থেকেই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তার আগে আমি বলে দিই, এই সমস্ত লগুলো
আমাদের বেসিক ল বলো, ফান্ডামেন্টাল ল বলো, ক্যানন বলো, ক্লাসিফিকেশন রিলেটেড সমস্ত কিছু রঙ্গনাথনের প্রলেগোমেনা বলে একটা বই আছে। সেই প্রলেগোমেনাতে আরো ইন ডিটেল সবকিছু বলা আছে। ঠিক আছে, এখানে লজ অফ ইন্টারপ্রিটেশন মানে কি? দেখো, আমাদের আমাদের তোমরা যারা পল সায়েন্স বা হিস্ট্রি স্টুডেন্ট আছো, তারা জানো যে আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে বেশ কয়েকটা। সবচেয়ে কোন রাইটটা ইম্পর্টেন্ট বলো তো? জানো ফান্ডামেন্টাল রাইট কি কি আছে? ফান্ডামেন্টাল রাইটস একটা দুটো বলো। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, এগুলো। হ্যাঁ, হ্যাঁ, মৌলিক অধিকার। রাইট, মৌলিক অধিকার, রাইট টু এডুকেশন, রাইট টু রিলিজিয়ান, রাইট টু স্পিচ, তাই না? রাইট টু ইকুয়ালিটি, হ্যাঁ, হ্যাঁ, এতগুলো আছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট রাইট কোনটা তোমার কি মনে হয়? স্যার রাইট টু লাস্ট ইকুয়ালিটি। না, লাস্টের রাইট একটা কি আছে বলো দেখি? স্যার রাইট টু স্পিচ। না শিক্ষার অধিকার। না, শিক্ষা তো পরে, আগে খাওয়া দাও তারপর শিক্ষা। স্যার ইকুয়ালিটি। একেবারে লাস্টের যে রাইটটা আছে সেটা হচ্ছে ওপরের সমস্ত রাইট যদি ভায়োলেট হয় তাহলে তুমি কোর্টে যেতে পারো, নাহলে এই রাইটের কোনো রাইট নেই। তোমাকে যদি বললাম রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে, রাইট টু স্পিচ, হ্যাঁ, রাইট টু রিলিজিয়ান, তোমার রাইট কেউ মানছে না, কি করবে তুমি? তাহলে লাস্ট রাইটটা হচ্ছে তুমি এতগুলো রাইট যদি ভায়োলেট করে কেউ বা জি করে, এটার ইন্টারপ্রিটেশনের জন্য তুমি কোর্টে যাবে। সুতরাং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই রাইটটা। একটা জিনিস সেটা ভায়োলেট হচ্ছে নাকি ঠিকঠাক চলছে সে কে বলবে? ইন্টারপ্রিটেশন, কোর্ট। এটাই তো হচ্ছে আমাদের ডেমোক্রেসির 3-4টে স্তম্ভ বলে না, জুডিশিয়ারি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কারণ সমস্ত কিছু রিটেন আছে, সমস্ত কিছু এনুমারেটেড আছে, কিন্তু হু উইল ইন্টারপ্রেট? কে ইন্টারপ্রেট করবে? কারণ জাজ যারা থাকে, জাজের তো কোনো নেই, রোল নেই। জাজটা কি করবে না, একজন দুটো পক্ষ আছে, তাদের দুজন উকিল থাক বা না থাক, তারা এই জিনিসগুলোকে বলছে, সেই সমস্ত কিছু আমাদের কনস্টিটিউশনে লেখা আছে, কিন্তু সেই লেখাটাকে ইন্টারপ্রিট করতে হবে যে এইটা কি, এই এই পার্সপেক্টিভে বা এই স্কোপের মধ্যে এটা কি ঠিকঠাক। সেই ইন্টারপ্রিটেশনের জন্যই জাজের কিন্তু কোনো পার্সোনাল কোনো ভিউজ নেই। তোমার কথা শুনবে, ওর কথা শুনে ও এবার যা লেখা আছে সেটাকে দেখবে কার সাথে যাচ্ছে, কিভাবে ইন্টারপ্রেট করা যায়। সুতরাং সবচেয়ে বড় ল হচ্ছে লজ অফ ইন্টারপ্রিটেশন। তাহলে সমস্ত লেখা আছে যে রাইট টু ইকুয়ালিটি, তুমি বলবে ইকুয়ালিটি মানে হচ্ছে এই, ও বলবে ওই, কি লেখা আছে এই, সবাই ইন্টারপ্রেট করবে। সেই ইন্টারপ্রিটেশনের জন্য আমাদের লজ অফ ইন্টারপ্রিটেশন দরকার। তার মানে এইটা সবচেয়ে বড় ল, যে আমাকে অন্যান্য ল কিছু ভায়োলেট হচ্ছে না হচ্ছে, ক্লাসিফিকেশন শিডিউল বানাতে গিয়ে, একটা স্কিম বানাতে গিয়ে কে কি ভায়োলেট করছে সেটাকে ইন্টারপ্রেট করতে হবে, তার জন্য লজ অফ ইন্টারপ্রিটেশন। তার মানে যদি যদি আমাদের ধরো দুটো ক্যাননের মধ্যে ঝামেলা হচ্ছে, ঝামেলা মানে কি, একটা ক্যাননে বলছে এই, একটা ক্যাননে বলছে এই, আমি দুটোকে মানতে গেলে একটা কন্ট্রাডিকশন হচ্ছে, তাহলে আমরা কি করব? তখন লজ অফ ইন্টারপ্রিটেশন, সেখানে আমাকে ইন্টারপ্রেট করবে। কোনো যদি কনফ্লিক্ট এরকম তৈরি হয়, কোনো ক্যাননের মধ্যে, কোনো প্রিন্সিপালের মধ্যে, বা ক্যাননের সাথে বেসিক লর কোনো ঝামেলা হচ্ছে, যা কিছু ঝামেলা কনফ্লিক্ট হবে, সঙ্গে সঙ্গে আমাদের লজ অফ ইন্টারপ্রিটেশন।
সেখানে আমাদের সবকিছু রিটেন থাকবে, সেখানে একটা জুডিশিয়াস ইন্টারপ্রিটেশন অফ দ্য ক্যানন হোক, প্রিন্সিপাল হোক, সেটা আমাদের কাজে লাগবে। ক্লিয়ার? তাহলে যা সব কিছু আমাদের লাইব্রেরি সায়েন্সে বা ক্লাসিফিকেশন রিলেটেড আমাদের কোনো কনফ্লিক্ট তৈরি হবে অন্যান্য লোয়ার অর্ডারের যেসব ল গুলো আছে, ইম্পার্সিয়ালিটি, সিমেট্রি, ফান্ডামেন্টাল ল, অন্যান্য দাতে লজ অফ ইন্টারপ্রিটেশন সেটাকে রিজলভ করবে। ক্লিয়ার? তাহলে লজ অফ, আমাদের কি বললাম, লজ অফ ইন্টারপ্রিটেশন, তার মানে এটাকে ঠিকঠাক করে আমাকে ইন্টারপ্রিট করতে হবে। এবং এই যে লজ অফ ইন্টারপ্রিটেশন, রঙ্গনাথন বলছে আমাদের নাম শুনেছ তো, ন্যায় কোষ, আমাদের যে হিন্দুইজমের যে ন্যায় কোষ আছে, ন্যায়া কোষা সংস্কৃতে বলে, সেখানে 1008টা প্রিন্সিপলস অফ ইন্টারপ্রিটেশন আছে। সেইটাকে বেশ ধরে রঙ্গনাথন বলছে যে আমাদের মানে সেগুলো লিগ্যাল যদি কোনো প্রবলেম হয়, এরকম 1008টা ইন্টারপ্রিটেশন আছে, সেইটাকে বেশ ধরে রঙ্গনাথন বলল যে এরকম একটা আমাদের লজ অফ ইন্টারপ্রিটেশন দরকার ক্লাসিফিকেশনে। যা কিছু প্রবলেম হবে সে ওটাকে রিজলভ করার জন্য আমাদের লজ অফ ইন্টারপ্রিটেশন লাগবে। ঠিক আছে? তার মানে এটা ইটসেলফে কোনো ল নয়, কিন্তু সবগুলো লয়ের ওপরে যাচ্ছে, এটা ইন্টারপ্রিট করতে হবে। ক্লিয়ার? দেন আমরা আসছি লজ অফ ইম্পার্সিয়ালিটি। একবারে নাম দেখে বুঝতে পারবে। তাহলে প্রলেগোমেনাতে যদি যাও তুমি 125 নম্বর পাতাতে দেখবে লজ অফ ইম্পার্সিয়ালিটি সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। তার মানে ধরো দুটো ফ্যাসেট, দুটো সাবজেক্ট, দুটো সিচুয়েশন, দুটো মানে দুটো কোনো কিছুর মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, বা কে আগে যাবে কে পরে যাবে, তাহলে তোমাকে ইম্পার্সিয়াল হতে হবে। তাহলে কোনো আরবিটারি গ্রাউন্ডে দুটোর মধ্যে একটাকে আমি আগে নিয়ে নিলাম একটাকে পরে নিলাম হবে না, ইম্পার্সিয়াল হতে হবে। তাহলে বেসড অন কিছু সায়েন্টিফিক গ্রাউন্ডস আছে বা কিছু কিছু জুডিশিয়াস আমাদের বেসিস আছে, তার উপর ডিপেন্ড করে আমাকে ডিসিশন নিতে হবে যে কোনটা আগে নেব, কোনটা পরে নেব, কোনটাকে চয়েস করব। ক্লিয়ার? তাহলে এই যে চয়েসটা আমরা, যেমন আমি বলছি, ধরো আমরা আর একটু পরে করব, পস্টুলেট যখন করব তখন বুঝতে পারবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমাদের বললাম ইন্ডিয়ান কনস্টিটিউশন, দুটো ফ্যাসেট, ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে ইন্ডিয়াটা আগে আসবে না কনস্টিটিউশনটা আগে আসবে? বুঝতে পারলে? মানে এই সব ঝামেলাগুলো আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে ফ্যাসেট, কোন ফ্যাসেটটা আগে আসবে, ক্লাসিফিকেশন যখন করব আমি দেখাবো কোন ফ্যাসেটটা আগে আসবে, কোন ফ্যাসেটটা পরে আসবে। তাহলে এর জন্য রঙ্গনাথন বেশ কিছু যেমন বলেছে যে, তার মানে একটা লজ অফ ইম্পার্সিয়ালিটি, ইম্পার্সিয়াল হতে হবে ভাই, যে আমি কনস্টিটিউশনটা আগে দিলাম তারপরে ইন্ডিয়া দিলাম, হবে না। রঙ্গনাথন বলছে যে এরকম বেশ কিছু প্রিন্সিপলস আছে আমাদের, যেমন ওয়াল পিকচার প্রিন্সিপল। ওয়াল পিকচার তার মানে বাড়িতে যদি একটা পিকচার টাঙাতে হয় ওয়াল লাগবে, তার মানে আগে ওয়াল আসবে তারপরে পিকচার। ক্লিয়ার? তার মানে ওয়ালটা হচ্ছে এখানে মেন কনসেপ্ট, তার ওপরে পিকচারটা থাকবে, যেটাকে বলা হয় ওয়াল পিকচার প্রিন্সিপল। তার মানে আগে ইন্ডিয়া যদি থাকে তার তো তার কনস্টিটিউশন, তারপরে তার কনস্টিটিউশন আসবে। এরকম একটা সায়েন্টিফিক বেসিস তোমাকে খাড়া করতে হবে, সেই বেসিসের উপর ডিপেন্ড করে তোমাকে ইম্পার্সিয়াল হতে হবে, যে কাউকে আগে পরে বা কাকে আমি চয়েস করব কাকে করব না। ইম্পার্সিয়াল হতে হবে অন দ্য বেসিস অফ দ্য সায়েন্টিফিক গ্রাউন্ড বা লজিক্যাল গ্রাউন্ড। ওকে? আর যদি আমরা কিছু এক্সাম্পল দিই, এই এক্সাম্পল গুলো পরে আমি যখন আরো ডিপ মানে ইসে পড়াবো তখন আস্তে আস্তে রিলেট করতে পারবে। এখন একটু একটু করে শুনে রাখো যে আমাদের ধরো আমরা এতদিন তো আমরা ক্লাসিফিকেশন একটু একটু করে করেছি, থিওরি একটু করেছি। ধরো একটা আছে, একটা ক্লাস আছে, ক্লাসটার নাম ধরো 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 একটা আমাদের একটা আছে টেবিল। হ্যাঁ, টেবিলটাকে আমরা কটা ভাগ করতে পারি?
টেবিলটা হচ্ছে ধরো 2 মানে টেবিল, 2 মানে টেবিল। ওকে, তাহলে 2টাকে আমরা কতগুলো ডিভিশন করতে পারি ম্যাক্সিমাম? কে বলতে পারবে? 2 যদি হয় টেবিল, তাহলে দুটো কি ম্যাক্সিমাম? হ্যাঁ বলো। স্যার দুটো হবে কি ম্যাক্সিমাম? দুটো কেন? স্যার 10টা। হ্যাঁ এক্স্যাক্টলি, 10টা। তার মানে 10টা মানে কি, কেন বলছি না, যদি ভালো করে বোঝো, যদি আমরা ওর যে চিহ্নগুলো দেবো, নোটেশন গুলো দেবো, সেগুলো যদি আমরা অ্যারাবিক নিউমারেলস ধরি, অ্যারাবিক নিউমারেলস মানে কত, 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 2 যদি হয় টেবিল, 2 0 হতে পারে উডেন টেবিল, 2 1 হতে পারে আয়রন টেবিল, 2 2 হতে পারে প্লাস্টিক টেবিল, 2 3 হতে পারে সেরামিক টেবিল, 2 4 হতে পারে ব্যাম্বু টেবিলস বা ইত্যাদি ইত্যাদি করে 2 9 অবধি হবে। কিন্তু টেবিল যদি 12টা হয় কি করব তাহলে? 12টা যদি ভাগ হয়, আমি তো 10টা বেশি করতে পারছি না, তাহলে কি করব? কে বলবে? তখন 2.1.1 এরকম করে করবো কি? না, তাহলে তো সেটা আলাদা হয়ে যাবে, একজনের আন্ডারে হয়ে যাবে। স্যার 10, স্যার যে 0 থেকে 9 হলো সেটার জন্য একটা আলাদা ডিজিট করে নেবো আমরা, যেটা যেমন মানাবে যে 0 থেকে 9। যেমন আমরা করেছিলাম যে কাল টাইম আইসোলেটে যখন করছিলাম আগের দিন, যেমন 0 থেকে 999 যেটা তখন করছিলাম, তখন আর মানেই সরি ডি মানে সেটা বোঝাচ্ছে, তো ডি মানেই আমাকে ওই পার্টিকুলার মিলেনিয়ামটা বোঝাবে, এবং ডি অন করলে মিলেনিয়াম প্লাস অন, তার মানে 1001 বছর, সরি 101 বছর। ডি টু মানে 102 বছর। ঠিক সেরকম যদি আমরা 0 থেকে 9টা একটা এ করে নিলাম, এবং এ অন তার মানে 11, এ টু মানে 12, এ থ্রি এভাবে। আচ্ছা, ধরো দেখো আমি এখানে লিখছি, দেখো বুঝতে পারছো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ধরো 2 মানে টেবিল, ঠিক আছে? তাহলে আমি এখানে কি ভাগ করতে পারি? 2 0 2 1 2 2 2 3 2 4 ডট 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 2 9 অবধি 10টা ভাগ। এর বেশি আমি আপাতত করতে পারছি না, ঠিক আছে? তো আমরা তার মানে এক মিনিট, ঠিক আছে? তো আমরা এই ধরো 10টা ভাগ করছি, কিন্তু আমার এখানে তাহলে প্রোভাইডেড আমাদের এগুলো সমস্তগুলো যদি হচ্ছে অ্যারাবিক নিউমারেলস হয়, মানে 0 থেকে 9 অবধি হয়, তাহলে 10টার বেশি করতে পারছি না, ডেসিমেল, ঠিক আছে? তো ভালো করে বোঝো, তাহলে আমরা এই 9টাকে যদি একবার ভালো করে বুঝবে কনসেপচুয়ালি, এই 9টাকে যদি আমরা এমটি করে দিই, 9টাকে এমটি করে দিলাম, ঠিক আছে? 9টাকে আমরা এমটি করে দিলাম, মানে ফাঁকা করে দিলাম 9টাকে, 9টা ইউজ করবই না, ক্লিয়ার? 9টা ইউজ করলাম না, না করে আমরা কি করলাম, 291 দিয়ে, সরি 291 দিয়েই শুরু করলাম, ভালো করে বুঝবে। তাহলে এই যে 9টা যেই আমি ইউজ করলাম না, তার মানে
আমাদের 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, তারপরে 291। ক্লিয়ার? 9টাকে অমিট করে দিলাম আমি, মানে এটাকে বলা হয় এমটি ডিজিট। ডিজিটটাকে এমটি করে দিলাম। 9 যদি না থাকে, তাহলে স্যার নয়ের সাব পয়েন্টে ভাগ হলো না, ওটা আলাদা নিজে Exactly. একটা আলাদা ডিজিট হয়ে গেল। এক্স্যাক্টলি, যেহেতু 9 নেই, তাহলে 2 9, এই যে 291টা 29 এর সাব ডিভিশন নয়, এটা 2, 24, 25, 28 মতোই একটা 291, যেহেতু 9 এখানে এমটি। ক্লিয়ার? এটাকে বলছি আমরা এমটি ডিজিট। তাহলে এরকম করে আবার 291, 292, 293 ডট 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 299 যেই আসবে, 9টাকে অমিট করে দেবো। তাহলে 298 এর পরে 2991, বুঝলে? তাহলে ইনফিনিটিভ আমরা করে নিতে পারবো। তার মানে আমরা এরকম করে 1000টা ভাগ করে নিতে পারবো, যে এইরকম করে আমরা একটা ক্লাসিফিকেশনটাকে আমরা একটা অ্যারে অনেক করে নিচ্ছি। তার মানে এবার লজ অফ ইম্পার্সিয়ালিটি, মানে তুমি যখন এইখানে একটা অ্যারাবিক নিউমারেলে যদি আমরা, যেহেতু আমরা কি না 0 থেকে 1 অবধি আছে, আগে এটা বুঝেছো কিনা ভালো করে বলো, এরপর আমরা আরো এগিয়ে যাব আস্তে আস্তে করে। যার অসুবিধা হবে বলবে। তাহলে এইগুলো হচ্ছে সেম স্ট্যাটাসের, 94, 95, 96, 97, 98, 991, 992, 993, 994 এরকম করে চলে যাবে। তাহলে এগুলোর কিন্তু স্ট্যাটাস একই। মানে আমি কোনো একটা কনসেপ্টটাকে ভাগ করে আমি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 9, 2, 9, 3, যদি এখানে আমরা 9টা দিয়ে দিই, তাহলে 91টা 9-এর একটা অংশ হয়ে যাবে। কারণ এগুলো সব জায়গাতে মাথায় রাখবে, এখানে মানে এখানে 0.0 আছে, হ্যাঁ, এখানেও 1 পয়েন্ট, মানে এরকম সমস্ত জায়গায় পয়েন্ট আছে। তার মানে আমি দুটোর জায়গায় বলছি, এখানে 91 মানে অ্যাকচুয়ালি 9.1, এটা মানে 9.2, সব জায়গাতে পয়েন্ট আছে। 9.1 মানে কি না 9-এর আবার একটা ভাগ, কিন্তু 9ই তো নেই, যার জন্য 91ই হয়ে গেল একটাই 8-এর মতো একটা কনসেপ্ট। তেমনি যেহেতু এখানে 98-এর পর 99 নেই, সুতরাং 98-এরই মতো আর একটা 991। তাহলে এই যে জায়গাগুলো আমি 9টাকে এখানে অমিট করে যাচ্ছি, তাহলে 9টাকে আমি অমিট করে যাচ্ছি এখানে। তাহলে এই যে আমাদের 9টাকে অমিট করে, এখানেও তাই 9টাকে অমিট করে যাচ্ছি, 9 হওয়ার কথা ছিল, 9টাকে অমিট করে যাচ্ছি। সুতরাং এই 9গুলোকে আমরা বলবো এমটি ডিজিট। ক্লিয়ার? এমটি ডিজিট। এটাকে এমটি করে দিলাম, সঙ্গে সঙ্গে কনসেপ্টটা এমটি হয়ে গেল, পরেরটা 91 করে দিলাম। তাহলে যদি এইটা যদি আমরা অ্যারাবিক নিউমার্সের জন্য করি, হোয়াই নট ইট ইজ ফর রোমান অ্যালফাবেট, তাহলে আমাদের এ বি সি ডি এরকম করে ভাগ করতেই পারি, করে ডট 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 ডট, এই ওয়াই হলো, ওয়াই এর পরে আমরা জেডটাকে অমিট করে যাব, করে জেড এ ভালো করে বোঝো, জেড বি, জেড সি, আবার ডট 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 করে, সরি ক্যাপিটাল বি দিচ্ছি, জেড সি করতে করতে আবার যখন জেড জেড এ, জেড ওয়াই আসবে, তাই তো,
জেড ওয়াই এর পরে জেড জেড এ হয়ে এ যাবে। ভালো করে বোঝো। অথবা স্মল এ যদি করি, স্মল বি করি, তাহলেও তাই হবে। স্মল এ স্মল বি ডট 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 ওয়াই হলো তারপরে স্মল জেড এ। তার মানে ইম্পার্সিয়াল হতে হবে। তুমি একটা ডিজিটের জন্য, একটা গ্রুপ অফ ডিজিটের সাইনের জন্য তুমি একটা করে দিলে কি যেন এমটি ডিজিট, তাহলে এখানে এমটি ডিজিট কি বলো? এইখানে এমটি ডিজিট কি? জেড স্যার। জেড, তাই এইখানে এমটি ডিজিট হচ্ছে জেড। তাহলে আমরা দেখো জেড, দেখো আমরা এখানে এমটি ডিজিট, এখানেও এমটি ডিজিট স্মল জেড। স্যার বলছি আমরা এমটি ডিজিটটা যে কোনো কিছু করতে পারি কি? ধরুন আমি 8টাকে অমিট করে দিলাম, এরকম হয় না? মানে শেষেরটাকেই করতে হয়? হ্যাঁ, সেটাই তো বলছি, ওই জন্যই সেটাই তো আমি বলছি। স্যার তাহলে স্যার টাইম আইসোলেট যেখানে আছে ওখানে ওয়াই থেকে কেন করেছে স্যার? বুঝলাম না স্যার টাইম আইসোলেট যেখানে দেওয়া আছে সেখানে এ বি সি ডি দিয়ে করা আছে, তো তারপরে স্যার ওয়াই এ করে দিয়েছে, তো ওখানে জেড করেনি কেন স্যার? ও ওইটা রঙ্গনাথন করেনি যে ওয়াই এক্স ওয়াই এর পর মানে ওয়াই দিতেই পারতো, তারপরে জেড এ দিতে পারতো, সেটা এইখানে মানে ওই এমটি ডিজিট কনসেপ্টে করেনি আর কি। সেটা এক্স ওয়াই এ ওয়াই বি ওয়াই সি করেছে। জানি না, জেড যদি করতে পারতো আরো ভালো হতো, ওয়াই দেওয়ার পর তারপরে জেড এ জেড বি জেড সি দিলে বেটার হতো আর কি। ঠিকই বলেছো। ঠিকই বলেছো, ওখানে ওয়াই দিয়ে করে দিয়েছে, ওয়াই এ ওয়াই বি ওয়াই সি। কারণ ওটা তো আমরা যে কোনো একটা ডিজিট দিয়ে মেনশন করছি, আর এখানে কিন্তু আমরা যেটা করছি এটা হচ্ছে একটা একটা কোঅর্ডিনেট, একটা অ্যারে। একটা কনসেপ্টকে ভাগ করলে 10টার বেশি যদি হয়, 26টার বেশি যদি হয়, 26টার বেশি হলে তাহলে এই যে ক্যাপিটাল দিতে পারবো, 10টার বেশি হলে এটা দিতে পারছি, আরো এখানে স্মলে দিতে পারছি। তাহলে সমস্ত, তার মানে লজ অফ ইম্পার্সিয়ালিটিতে বলছি যে তুমি কোনো, এইগুলোকে বলছি আমরা স্পিসিস। একটা স্পিসিসের নোটেশন, এটা আর একটা স্পিসিসের নোটেশন, এটা আর একটা স্পিসিসের নোটেশন, আলফা বিটা গামা ধরলে আর একটা স্পিসিসের নোটেশন। তাহলে একটা স্পিসিসের নোটেশনে যদি আমি এমটি ডিজিট ইউজ করি তাহলে হয় নট আর একটা, তাহলে এটারও হবে। এটা একটি, তাহলে আমাদের ইম্পার্সিয়াল হতে হবে। কোনো জায়গায় করব, কোনো জায়গায় করব না, সেটা হবে না। ঠিক আছে? যেমন তোমার ধরো আমাদের কোলনে, কোলনে আমরা বলছি যে পিএমইএসটি, এনার্জির আগে কোলন হবে, এইটার আগে ওইটা হবে, তাহলে ইম্পার্সিয়াল হতে হবে। যে এই সাবজেক্টে আমি কোলন দিলাম, ওই সাবজেক্টে দিলাম না, হবে না। ঠিক আছে? আগে যেমন কোলনে যখন আগের, এখন তো 6th এডিশন আমরা করছি, তার অনেক আগের এডিশন গুলো 1, 2, 3 এডিশন, সেখানে স্পেস আর টাইমের মধ্যে সব দুটোই ডট ছিল। হ্যাঁ, দুটোই ডট ছিল। পরে সেটাকে বললো যে না, আমাকে চেঞ্জ করতে হবে। কিছু জায়গায় ডট ছিল, কিছু জায়গায়, ফলে সমস্ত জায়গাতে করা হলো কি, একেবারে আগে যেমন শুধু কোলন ছিল, ওই জন্য কোলন ক্লাসিফিকেশন, সমস্ত মাঝখানে কোলন। তারপরে করা হলো পিএমই পর্যন্ত করা হলো স্পেস আর টাইমটাকে ডট দিয়ে। তারপরে বললো না, ইম্পার্সিয়াল হতে হবে। স্পেসেও যদি ডট দিই, টাইমেও ডট দিই, তাহলে তো হবে না, এটার আলাদা ওটার আলাদা। তাহলে এরকম বেশ কিছু জায়গায় আমাদের বেশ কিছু ইম্পার্সিয়ালিটি থাকতে হবে, যে কোনো কাউকে ফেভার করা যাবে না। 2 বা 3টে যদি চয়েস আসে, আমাকে একটা যদি করি আর একটাকেও তোমাকে চান্স দিতে হবে। ক্লিয়ার? তাহলে এটাকে বলছি আমরা লজ অফ ইম্পার্সিয়ালিটি। এরপরে চলে আসছি আমরা লজ অফ সিমেট্রি। ঠিক আছে?
তো লজ অফ সিমেট্রি নাম দেখেই বুঝতে পারছো, এটাও প্রোলেগোমেনাতে আছে 126 পেজে দেখবে। তার মানে দুটো এন্টিটি বা দুটো কনসেপ্ট, দুটো আইসোলেট, এরকম যদি কোনো জায়গায় একটা কি বলবো চয়েসের ব্যাপার থাকে আগের মতো, কোনো সিমেট্রিক্যাল একটা কাউন্টার পার্ট থাকে, তাহলে আমরা বলবো যে কোন মানে একই জায়গায় একই কনসেপ্ট যদি একইভাবে হয়, অন্য জায়গায় ওই কনসেপ্ট একইভাবে হবে, সিমেট্রি করতে হবে। ধরো আমি বললাম যে বটানিতে আমরা বললাম প্রথমে একটা প্ল্যান্টকে যদি ডিভাইড করি তাহলে রুট, তারপরে শুট বা স্টেম, তারপরে লিভস, তারপরে ফ্লাওয়ার, তারপরে ফ্রুটস যদি ভাগ হয়, আমি কথাই বলছি, একটা সায়েন্টিফিক বেসিসে যদি ভাগ করি, তাহলে আমরা যখন আমরা আয়ুর্বেদাতে যাব, তাহলে আয়ুর্বেদাতে আমাদের সমস্ত কিছু ওষুধপত্র প্ল্যান্ট থেকে করা হয় আয়ুর্বেদাতে, তাহলে ওখানেও আয়ুর্বেদিকের ওষুধগুলো ভাগ করব একটা রুট থেকে যেগুলো হওয়া যায়, তারপরে স্টেম, তারপরে লিভস, তারপরে ফ্লাওয়ার, তারপরে ফ্রুটস, ওখানেও অ্যারেঞ্জমেন্টটা এভাবে হতে হবে, সিমেট্রি থাকতে হবে। এখানে তুমি এটা করে দিলে ওখানে গিয়ে আলাদা করে দিলে সেটা হবে না, একটা সিমেট্রি, মোটামুটি একটা সিমেট্রি রাখতে হবে। ধরো আমাদের কোলন ক্লাসিফিকেশনেই বলছি, তাহলে কোলন ক্লাসিফিকেশনে আমরা করে দেখেছি যে যেখানে মেন ক্লাসগুলো লেখা ছিল, বলেছিলাম এতগুলো মেন ক্লাস আছে, তাহলে ওই যে মেন ক্লাসগুলো দেখো সমস্তগুলো ম্যাক্সিমামই হচ্ছে ক্যাপিটাল রোমান অ্যালফাবেট দিয়ে করা, ক্যাপিটাল রোমান অ্যালফাবেট। তাহলে বুঝতে পারছো, ক্যাপিটাল রোমান অ্যালফাবেট, তার মানে তুমি ক্যাপিটাল রোমান অ্যালফাবেট দিয়ে সমস্ত মেন ক্লাস করছো, তাহলে ওর অর্ডিনাল ভ্যালু, অর্ডারের যে ভ্যালু সেটা কি বলবো বেশি দেন দা ইন্দো অ্যারাবিক নিউমারাল। ক্লিয়ার? ধরো বি মানে ম্যাথমেটিক্স, ক্যাপিটাল বি মানে দেখবে ম্যাথমেটিক্স আছে, বি এর আন্ডারে আবার 1 2 3 আছে পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, তার মানে বিটা হচ্ছে হায়ার অর্ডার, হায়ার ভ্যালু দেন 1 2 3। তাহলে তুমি এখানে একটা ভায়োলেট করছো যে অ্যারাবিক নিউমারেল গুলোকে তুমি কম অর্ডার দিচ্ছ, আর এখানে রোমান অ্যালফাবেট গুলোকে তুমি বেশি অর্ডার দিচ্ছ, তাহলে সিমেট্রি থাকছে না। এই সিমেট্রিটাকে রাখার জন্য রঙ্গনাথন পরেই আবার কি করলো, তোমরা যদি দেখো কমন আইসোলেটে গিয়ে স্মল লেটার গুলো ইউজ করেছে, কমন আইসোলেটে। হ্যাঁ, তার মানে কমন আইসোলেটের অর্ডার সবসময় কম দেন মেন ক্লাসের, তার মানে একটা জায়গায় যেহেতু ও অ্যারাবিক নিউমারেলকে লো দিয়েছে, রোমান অ্যালফাবেটকে হায়ার দিয়েছে, আর একটা জায়গায় ও রোমান অ্যালফাবেটটাকে ছোট করে দিল অর্ডার ভ্যালু, সিমেট্রি রাখার জন্য। বুঝলে কিনা বলো? বুঝলে? হ্যাঁ না বলো? হ্যাঁ স্যার, মানে আমি মানে যে কাজটা একটা অন্য জায়গায় করবো সেম ফ্লোতেই আমাকে অন্য সমস্ত জায়গায় করতে হবে। এক্স্যাক্টলি, সিমেট্রি রাখতে হবে, নাহলে তুমি ওখানে ওইভাবে করেছো আর ওই টাইপের একই টাইপের কনসেপ্ট অন্য জায়গায় তুমি তাহলে এই করছো, তাহলে তোমাকে সিমেট্রি রাখতে হবে। কেন তুমি নিয়েছো ওইটা, তার একটা যুক্তি দিতে হবে, যেহেতু নিয়েছি অন্যটা দিয়ে আমি ওটাকে পুষিয়ে দিয়েছি। যেমন আমি এর আগেরটাই করলাম, ক্যাপিটাল, দাঁড়াও 1 মিনিট, আমরা করালাম কি স্মল নাইন, ক্যাপিটাল জেড, স্মল জেড, এগুলোকে কি বলছি যে আমি কি বললাম এগুলোকে এমটি ডিজিট করলাম। তার মানে একটা অ্যারে বা একটা কনসেপ্টকে যখন ভাগ করছি, ভাগ করে অনেক কটা ভাই বোন পাচ্ছি, গোদা বাংলায় ভাই বোন বলছি, মানে এগুলো সব কোঅর্ডিনেট, মানে তোমরা একটা ক্লাস MLIS ফার্স্ট সেমিস্টার সেটাকে ভাগ করে
25 জন স্টুডেন্ট পেয়েছি, তাহলে 25 জন ধরো কোঅর্ডিনেট ভাই বোনের মতো একই স্ট্যাটাস, সেই 25 জনকে আমি নাম দিয়েছি। একজনের নাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপরে যেহেতু 9-এর চেয়ে বেশি হয়ে গেছে 9টাকে উড়িয়ে দিয়েছি, 9-1, 9-2 এরকম করে নাম দিয়ে দিয়েছি, রোল নাম্বার দিয়েছি বা নোটেশন দিয়েছি। তাহলে এইগুলো আমরা এমটি ডিজিট করছি। এবং এইটা করে আমরা কি করলাম বলতো, আমরা এটাকে বলছি যে দেখো আমি যদি এখানে 9-এর উঠিয়ে দিয়ে 9-1 না দিতাম, তাহলে 0 থেকে 9 অবধি 10টা ক্লাস হতো, 10টা স্টুডেন্টকে অ্যাকোমোডেট করতে পারতাম। আমার 10টার বেশি স্টুডেন্ট আছে, যার জন্য আমি সেই স্টুডেন্টগুলো কিন্তু এর ভেতরে ঢোকাতে পারলাম না। ক্লিয়ার করো, 0, 1, 2, 3 এর মধ্যে ঢোকাতে পারলাম না। ক্লিয়ার? আমি একেবারে লাস্টে ঢোকালাম 9-1, 9-2 এত। বোঝানো গেল? যদি যদি ধরো আমি তোমাদের অ্যালফাবেট অনুযায়ী সাজালাম, তোমাদের সারনেম বা নাম অনুযায়ী করে আমি যে অ্যালফাবেটিক্যালি ফার্স্ট আসছে এ দিয়ে 0 দিলাম, 1, 2, 3 এরকম করে যাচ্ছি। করার পর আমি এতগুলো করার পর হঠাৎ করে দেখলাম নতুন একজন স্টুডেন্ট ভর্তি হলো, তার প্লেস এই জায়গাতে 3 আর 4-এর মাঝখানে হওয়া উচিত, কিন্তু অলরেডি আমি একজনকে 3 আর একজনকে 4 দিয়ে দিয়েছি। ঠিক আছে, পরের যদি স্টুডেন্টগুলো তাদের অ্যালফাবেটিক্যালি নাম জেড ফেড এইসব আসে, তাহলে আমি লাস্টে করে দিচ্ছি পরপর করে, তাহলে এতগুলো আমি লাস্টে দিয়ে যাচ্ছি। তাহলে এইটাকে বলা হবে একটা, এই গোটাটাকে হচ্ছে একটা কি চেন, সরি অ্যারে, মানে একই স্ট্যাটাসে আছে। সেই অ্যারেগুলোর লাস্টে দেখো আমি আবার ঢোকাচ্ছি। এইখান থেকে এইখানে ছিল 9-9, এই 9-9টাকে আমি অমিট করে দিয়েছি। তাহলে 9-9টাকে আমি অমিট করেছি। ঠিক আছে, করে আমরা সব সময় লাস্টে ঢোকাচ্ছি, এটাকে আমরা বলছি, নাম দিচ্ছি এক্সট্রাপোলেশন। এক্সট্রা মানে বাইরে, একটা 0 থেকে 9 অবধি ছিল, আরো বেড়ে যাচ্ছে, যার জন্য এক্সট্রাপোলেট করছি। ক্লিয়ার? এক্সট্রাপোলেশন অফ অ্যারে। তাহলে যদি তুমি এক্সট্রাপোলেশন করো, তাহলে সঙ্গে সঙ্গে সিমেট্রিতে তোমাকে ইন্টারপোলেশনও করতে হবে, ভেতরে যদি কেউ আসে। ক্লিয়ার? তাহলে এখন আমার 3 আর 4-এর মাঝখানে একটা কেউ এসছে, 3 আর 4-এর মাঝখানে একজনকে আমাকে ঢোকাতে হবে আমার মানে অর্ডার অনুযায়ী। তাহলে একবারে লাস্টে যদি ঢোকাতে হয় আমি কি ইউজ করছি? এমটি ডিজিট। এগুলো সব এমটি ডিজিট। লাস্টে যদি ঢোকাতে গেলে এমটি ডিজিট করছি, তাহলে আমি মাঝখানে ঢোকাতে গেলে তাহলে তোমাকে প্রভিশন রাখতে হবে কিছু। তখন রঙ্গনাথন বলল যে তাহলে আমি নতুন একটা ডিজিট নিয়ে আসছি, সেটাকে বলছি এমটি ইং ডিজিট। আমরা পরে আরো ইন ডিটেল আসবো, আমি জাস্ট আজকে বলছি, আবার এগুলো পড়ানো হবে একবার। এমটি ইং মানে 3 আর 4-এর মাঝখানে ঢোকাতে চাই। ক্লিয়ার? তখন রঙ্গনাথন বলল এমন কিছু ডিজিট নিয়ে এসো, বলছে যে ধরো এইখানে রঙ্গনাথন এরকম কয়েকটা ডিজিটকে পরে আমরা আসবো। এক্স একটা ডিজিট, সেই ডিজিটটা যদি কারুর সাথে, এক্স একটা ডিজিট, সেইটা যদি কারুর সাথে যোগ হয়, এই ডিজিটটাকে বলছি আমরা এমটি ইং ডিজিট, নট এমটি ডিজিট। ঠিক আছে, তার মানে আমরা 9, এখানে ক্যাপিটাল জেড, স্মল জেড, এগুলোকে বললাম আমরা এমটি ডিজিট, আর এখানে এক্সটাকে বললাম আমরা এমটি ইং। তার মানে এই 9 বা জেড
বা স্মল জেড বা ক্যাপিটাল জেড, এটা নিজেরা এমটি হয়ে যাচ্ছে। আর এক্সটা কি করছে, নিজে এমটি হচ্ছে না, অন্যজনকে এমটি করে দিচ্ছে। ভালো করে বুঝবে। তার মানে এইখানে 0 মানে ছিল ধরো মনিরুল, 1 মানে ছিল মেঘনা, 2 মানে ছিল এই, 3 মানে ছিল সাপোজ মধুমিতা, 4 মানে ছিল আর একজন। তাহলে 3 যেহেতু মধুমিতা ছিল, 3-এর সাথে আমি এক্সটাকে যোগ করে দিলাম, তাহলে এক্স এর কাজ কি, মধুমিতাটাকে আউট করে দেওয়া, নিজে আউট না। এই 9 ছিল নিজেকে আউট হয়ে যাওয়া, এক্স করলো 3-এর যে যার সাথে ও যোগ হবে তার কনসেপ্টটাকে এমটি করে দেওয়া। তার মানে এখন তুমি বুঝবে না 3x মানে 3-এর যে ভ্যালু ছিল সেটা কিছু থাকলো, সেটা না, 3টাকে অমিট করার জন্য x দেওয়া হলো। তাহলে 3x এখন নতুন একটা ক্লাস হলো, যেটা 3-র সাথে কিন্তু কোনো মিল নেই, যে 3-র একটা পার্ট, যেহেতু x একটা ওর সাথে অ্যাটাচ হয়ে গেছে, x মানে এমটিং ডিজিট, সুতরাং 3-এর ভ্যালুটাকে ও এমটি করে দিয়েছে। এখন 3x মানে বিটুইন 3 and 4, বোঝানো গেল? তার মানে যে তার এটাকে বলবো আমরা ইন্টারপোলেশন, মানে ভেতরে ঢোকাচ্ছি। ক্লিয়ার? এটা হচ্ছে ইন্টারপোলেশন। বোঝানো যাচ্ছে কিনা বলো? স্যার এক্সট্রাপোলেশন নাকি বললেন একটা, ওটা একটু স্যার আরেকবার বোঝাবেন? হ্যাঁ, এক্সট্রাপোলেশন মানে এই পর্যন্ত আমার ছিল একটা অ্যারে, এরপরে নতুন আরো 10-এর চেয়ে বেশি হয়ে গেল, তখন আমি 9টাকে অমিট করে দিয়ে 9-1 9-2 করে দিলাম। তার মানে একটা অ্যারের এন্ডে আমি যোগ করছি। এই জন্য আচ্ছা, মানে এমটি ডিজিট ওটাই এক্সট্রাপোলেশন। ওটা এক্সট্রাপোলেশন করছি আমি এমটি ডিজিট দিয়ে। আর এমটি ইং ডিজিট দিয়ে ইন্টারপোলেশন করছি। কোনো একটা অ্যারের মধ্যে মাঝখানে যদি কাউকে ঢোকাতে হয় কোনো কনসেপ্টকে, তাহলে আমরা এমটি ইং ডিজিট ইউজ করছি। তাহলে এটা হচ্ছে লজ অফ সিমেট্রি। তুমি যখন একটা জিনিস দিয়ে তুমি যখন এক্সট্রাপোলেট করছো, তাহলে তোমাকে প্রভিশন রাখতে হবে ইন্টারপোলেট করা। তাহলে ইন্টারপোলেট করার জন্য রঙ্গনাথন এমটি ইং ডিজিট নিয়ে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এইগুলো তোমাকে ভাবতে হবে। আরো কি, আরো বলছে যে তুমি যদি এক্সট্রাপোলেশন লাস্টে করো, তাহলে হয় নট ফার্স্টে। বুঝতে পারলে? বোঝানো যাচ্ছে? তুমি যখন এই অ্যারেটা ধরো এই পর্যন্ত একটা অ্যারে, এই অ্যারের লাস্টে তুমি যোগ করছো অনেকগুলোর জন্য এমটি ডিজিট এনেছো, তাহলে এর একবারে প্রথমে যদি যোগ করতে হয় তাহলে কি করব? তাহলে এখানেও আমি এমটি ডিজিট 0 দিয়ে শুরু করতে পারি। তার মানে 0-র আগে 0.1, আর তার আগে 0.2, এরকম করে আমরা 0কেও এমটি ডিজিট হিসাবে করতে পারি। তার মানে 0 1 আর 1 এক নয়। 1 মানে হচ্ছে 1.0, 0 মানে হচ্ছে 0.0, 2 মানে হচ্ছে 2.0। এইগুলোকেও আমি আবার ভাগ করতে পারি, 2 0 2, হ্যাঁ, এরকম করে ভাগ করতে পারি। তার মানে এটা আমরা সাধারণত করি না, আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে আমরা 0 দিয়ে আমরা এক্সট্রাপোলেশন করছি একেবারে ফার্স্ট কনসেপ্ট যেখানে আছে। তাহলে এক্সট্রাপোলেশন at the beginning and extrapolation at the end. At the end আমরা করছি 9 ক্যাপিটাল জেড স্মল জেড দিয়ে, at the beginning 0 দিয়ে এমটি ডিজিট, আর যদি ইন্টারপোলেশন হয় তাহলে আমরা করছি এমটি ইং ডিজিট দিয়ে। নেক্সট আমরা, তাহলে এগুলো হচ্ছে লজ অফ সিমেট্রি। আর দুটো লজ, 3টে লজ আমরা করব। লজ অফ পার্সিমনি, ওকে, লজ অফ পার্সিমনি। পার্সিমনি মানে হচ্ছে ইকোনমি। তাহলে এমন কিছু ক্লাসিফিকেশনে রুলস বা ক্যাননস বা এমন কিছু সিস্টেম
ফলো করতে হবে, সো দ্যাট উই ক্যান অ্যাটেন দ্য ম্যাক্সিমাম ইকোনমি in terms of manpower, in terms of material, in terms of money, in terms of time, in terms of everything. আমরা ইকোনমি যেন অ্যাটেন্ড করতে পারি। যেমন কি ধরো আমি লাইব্রেরিতে ক্লাসিফিকেশন করব, ক্লাসিফিকেশন করতে গিয়ে আমি বললাম যে আমরা কোলন ক্লাসিফিকেশন যদি ইউজ করি আর ডিডিসি যদি ইউজ করি, তাহলে আমাদের কোলন ক্লাসিফিকেশন করলে দেখবে ছোট ছোট হবে কল নাম্বার, একটা বইয়ের কল নাম্বার হবে ছোট। কারণ দেখো না তুমি ধরো ফিজিক্সের নাম্বার যদি ডিউ ডেসিমেল ক্লাসিফিকেশন যাই, সেটার নাম্বার হয়ে যাবে 530, ঠিক আছে, মানে ফিজিক্স। আর যদি কোলনে করি সি মানে ফিজিক্স, তাহলে ওখানে 3টে ডিজিট, একটা ডিজিট, তাহলে আমার ইকোনমি চলে এলো। এরকম যদি অনেকবার লিখতে হয়, আমার টাইম কম লাগবে, এনার্জি কম লাগবে, ম্যান পাওয়ার কম লাগবে, মেটেরিয়াল কম লাগবে, কম জায়গার মধ্যে লেখা হয়ে যাবে, কম কালি লাগবে। তাহলে এটা একটা এক্সাম্পল দিলাম জাস্ট। যত শর্ট হবে তত আমাদের এগুলো করতে হবে। এবং বিভিন্ন জায়গাতে দেখবে আমাদের ধরো আমাদের বেশ কিছু ট্যাকটিক্স ইউজ করা হয়, টেকনিক ইউজ করা হয়, এগুলো সবই আমি রিপিট করব পরে। আবার একটু করে আইডিয়া করে নাও যে ধরো আমাদের কোলনে আমাদের এখানে টাইমের আছে, প্লেসেরও আছে। 4 মানে ইন্ডিয়া, 4 মানে ইন্ডিয়া। তাহলে সমস্ত জায়গায় তুমি বারবার করে ইউজ করতে করতে তোমার মাথায় ঢুকে যাচ্ছে যে .44 মানে ইন্ডিয়া, .4475 মানে ওয়েস্ট বেঙ্গল। পরের দিকে তোমাকে দেখতে হবে না। তার মানে এমন কিছু প্রভিশন রাখা আছে, তুমি বারবার ইউজ করতে করতে তোমাকে আর দেখতে লাগবে না। তার মানে তোমার কি টাইম কম যাবে ক্লাসিফাই করতে, তার মানে তুমি ইকোনমি অ্যাটেন্ড করতে হবে। দ্যাট ইজ লজ অফ পার্সিমনি। যা কিছু এমন কিছু টেকনিক করতে হবে যাতে তোমার অনেক কম সময় লাগবে, যে আমাদের এমন কিছু টেকনিক আর কি। সেই টেকনিকটা যা কিছু হতে পারে। ধরো তোমার আমি বলছি, এটাও আমি পরে আবার আসবো, এখন একটু দেখিয়ে দিচ্ছি, না বুঝতে পারলে কোনো চাপের নেই। তার মানে ধরো আমরা 1 মানে দিলাম ওয়ার্ল্ড, ঠিক আছে। তাহলে 1 হওয়া উচিত কি এশিয়া, 1 2 হওয়া উচিত ইউরোপ সাপোজ, 1 3 হওয়া উচিত আফ্রিকা, 1 4 ধরো আমেরিকা, 1 5 অ্যান্টার্কটিকা, এরকম কিছু একটা চলছে, ঠিক আছে। ঠিক আছে, অ্যান্টার্কটিকা মনে হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্লাস নাম্বারগুলো, এগুলো কনসেপ্টগুলো। তার মানে দেখো আমাদের ইউনিভার্সে একটাই তো মাত্র ওয়ার্ল্ড। তাহলে প্রথমেই আমি ওয়ার্ল্ড শুধু রাখার জন্য একটা করে ডিজিট বেড়ে গেল। দেখো এশিয়ার ডিজিট 2টো হয়ে গেল, ইউরোপের ডিজিট 2টো। কারণ এটা যদি থাকতো ওয়ার্ল্ড মানে একটা, জুপিটার মানে 2, 3 মানে হচ্ছে মার্স, 4 মানে হচ্ছে স্যাটার্ন, তাহলে ঠিক আছে। কারণ ওগুলোই তো কোনো মানুষ নেই, ওগুলোই কোনো দেশ নেই, শুধু একটা ওয়ার্ল্ডের মধ্যে এতগুলো কন্টিনেন্ট আছে। এই কন্টিনেন্টের মধ্যে আবার ধরো 1 মানে ইন্ডিয়া, 1 2 মানে চায়না, 1 3 মানে পাকিস্তান ইত্যাদি। বোঝানো গেছে? তার মানে আমি যদি কোনোভাবে এইটা না থাকতো, তাহলে আমার এখানে একটা ডিজিট কমে যেত। দেখো
কারণ এই ডিজিটটা এসছে ওয়ার্ল্ডের জন্য, এই ডিজিটটা শুধুমাত্র ওয়ার্ল্ডের জন্য এসছে। তাহলে এটাকে আমি এই ডিজিটগুলো সমস্ত কেটে যেতে পারতো যদি ওয়ার্ল্ড ব্যাপারটাকে আমি না মাথায় রাখি। দেখো, তার মানে আমি যদি ভালো করে বুঝবে, আমি যদি মনে মনে ভাবি যে ওয়ার্ল্ডটাকে দিয়ে দিলাম 0, কথাই বলছি, এশিয়াটা 1, ইন্ডিয়াটা 1 1, চায়না 1 2, তাহলে একটা ডিজিট করে কমে গেল। কিন্তু প্রবলেমটা কি হলো বলো দেখি? স্যার এশিয়ার বাইরে যে কন্টিনেন্ট গুলো সেগুলো স্যার আর আসবে না, সেগুলো কি করে করবো আমরা? সবই এরকম করেই করছি। এই যে ইউরোপ আছে, ও সবই সরি। করছি। তো স্যার যদি আমরা আর্থের বাইরে ভবিষ্যতে কোনোদিন যদি ওখানে মানুষ আবিষ্কার হয়, জুপিটার ওখানে, তখন আমরা কি করে করবো? তখন অল বলতে তো ওখানে না, শুধু এই জায়গাতে কি প্রবলেম হলো? এই জায়গাতে বলো, এই জায়গাতে কি প্রবলেম হলো? স্যার এশিয়াটা মনে হচ্ছে যে ওয়ার্ল্ডটা যেই ক্লাসে ওয়ার্ল্ডের সেম অ্যারেতে ওয়ার্ল্ডের বোঝাচ্ছে, ওয়ার্ল্ড আর এশিয়াটাকে সেম অ্যারেতে বোঝাচ্ছে, কিন্তু সেটা তো হ্যাঁ, নয়। এক্স্যাক্টলি ঠিক বলেছো মৌলি। সেটা হচ্ছে যে এইটা মানে কি, 0 মানে ওয়ার্ল্ড, 1 মানে এশিয়া, 2 মানে ইউরোপ। তার মানে ওয়ার্ল্ড আর এশিয়া একই স্ট্যাটাস, ভাই বোন হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ডের যে একটা ভাগ এশিয়া, সেটা বোঝানো যাচ্ছে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে আমরা এখানে তো আমি বোর্ডে আঁকতে পাচ্ছি না, তার মানে আমরা একটা 0 1 2 3 4 5 এগুলো সব একই ভাই বোন হয়ে যাচ্ছে। আসলে কিন্তু ওয়ার্ল্ডের ছেলে মেয়ে হচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা। কিন্তু আমরা এই যে পার্সিমনি মানে ইকোনমিটাকে অ্যাটেন্ড করার জন্য, যেহেতু ওয়ার্ল্ড একটাই আছে, তাহলে আমরা এটা করব। হ্যাঁ, এটা করব যে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, লোকে ভাবুক যে ওয়ার্ল্ডের ভাগ। তার মানে এইটাকে রঙ্গনাথন বলছে যে আমরা বলবো টেলিস্কোপড অ্যারে। টেলিস্কোপড অ্যারে ভালো করে বোঝো, মানে দূর থেকে তুমি দেখছো, দূর থেকে দেখছো। মানে তুমি যখন এই অ্যারেটা কি না, এই অ্যারেটা ভালো করে বুঝবে, এই অ্যারেটা আসলে কি না একটা চেন, যে 0 তার আন্ডারে 1 2 3 4, 1 এর আন্ডারে 1 1। কিন্তু তাহলে আসলে এটা একটা চেন, মানে এটাকে ভাগ করে এতগুলো পাচ্ছি। কিন্তু তুমি মনে করো এটা একটা অ্যারে, চেন নয়। তুমি মনে করো ওয়ার্ল্ড, এশিয়া, ইউরোপ, আফ্রিকা ভাই বোন। তাহলে এটাকে বলছি আমরা টেলিস্কোপড অ্যারে। আসলে এটা অ্যারে নয়, ভালো করে বোঝো, আসলে এটা অ্যারো নয়। দূর থেকে দেখলে এটা অ্যারে মনে হবে, আসলে এটা চেন। তার মানে নোটেশনের দিক দিয়ে এটা চেন, অ্যারে। দেখো, এটা 0, এটা 1, এটা 2, এটা 3। তাহলে নোটেশনে বলবো এটা একটা অ্যারে। আসলে কিন্তু এটা একটা চেন, কি না ওয়ার্ল্ডের ভাগ। তাহলে এগুলোকে বলবো আমরা টেলিস্কোপিং ইন অ্যারে বা টেলিস্কোপড অ্যারে। তাহলে এটা কেন করছি না, ওই একটাই তো ওয়ার্ল্ড আছে, ফালতু ওই ওয়ার্ল্ডটাকে লেখার জন্য তুমি বলো না। এরপর তুমি ভালো করে মাথায় করো যে ওয়ার্ল্ডের যদি ডিজিট 1 দিতাম, এশিয়া ইন্ডিয়া তো গেল, এরপরে একটা ইন্ডিয়ার মধ্যে তার ডিস্ট্রিক্ট, রাজ্য, প্লেস সব জায়গাতে যতবার লিখবো একটা করে ডিজিট এক্সট্রা দিতে হতো। সেটা আমি অমিট করে দিলাম। কি এসে যায়, অমিট করে দিলাম। কিন্তু তোমাকে বলে দিলাম আসলে কিন্তু তুমি ভুল করছো, এটা আসলে চেন, কিন্তু তোমাকে অ্যারের মতো দেখতে লাগছে। টেলিস্কোপ, দূর থেকে দেখলে এটাকে অ্যারে মনে হবে, আসলে এটা চেন। ক্লিয়ার? স্যার আমরা কি ইন্ডিয়াতে এটা করতে পারি টেলিস্কোপ অ্যারে? বুঝলাম না। এশিয়াতে হ্যাঁ, যেমন অনটা যেমন এশিয়াতে বেস করলাম, মানে হ্যাঁ, অ্যারেটাকে এশিয়া করলাম, তো সেরকম ইন্ডিয়াকে করতে পারি তো, বিভিন্ন ওই রাজ্যগুলোকে করতে, তখন 1 2 ওয়েস্ট বেঙ্গল, 1 3 ছত্তিশগড়, এভাবে না মানে ওইটাকে
এটা তো আমি 0 থেকে ভাগ করে এশিয়া পাচ্ছি, এশিয়া হুম, হুম। 1 এশিয়া 1, এর পরের গুলো আমরা আর করবো না, তাহলে জটিলতা বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ, এটা শুধু আমরা এই ওয়ার্ল্ড একটাই আছে বলে এটাকে আমরা করে দিচ্ছি, ওয়ার্ল্ডটাকে আলাদা করে দিচ্ছি, তার এশিয়া ইন্ডিয়া গুলোকে আলাদা করে দিচ্ছি, কিন্তু এইটা করলে তোমার গুলিয়ে যাবে। এশিয়া একটা কন্টিনেন্ট, তার আন্ডারে একটা কান্ট্রি, তার আন্ডারে স্টেট, তার আন্ডারে ডিস্ট্রিক্ট, তার আন্ডারে সাব ডিভিশন, এগুলো ঝামেলা হয়ে যাবে, ওগুলো আমরা আর করবো না। শুধু একেবারে ওপরের ডিজিটটাকে আমরা করে দিচ্ছি। এটা আমি ওয়ার্ল্ডের বললাম, আরো যে কোনো জায়গাতে আমরা করতে পারি। হ্যাঁ, বিভিন্ন বটানিতে এরকম বেশ কিছু আছে, সেগুলো পরে আমরা যখন করব, আরো এগুলো যখন আমরা নোটেশন পড়াবো তখন আমরা ইন ডিটেল পড়াবো। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের লজ অফ পার্সিমনি, মানে ইকোনমি। এরপরে আসছি আমরা লজ অফ লোকাল ভ্যারিয়েশন। ঠিক আছে, যে কোনো রুলস বা ল তে সবসময় লোকাল ভ্যারিয়েশনের জায়গা রাখতে হবে। তুমি যদি রিজিড হও, যে আমি বললাম যে ঠিক আছে আমাদের যদি যেটা আমাদের এখন চলছে আর কি, আমরা রিজিড, হ্যাঁ, কি না ইন্ডিয়াতে ব্রিটিশরা যখন ছিল বলে দিয়েছে যারা আমাদের জাজ হবে তাদের মাথায় এরকম একটা এইজ থাকবে, একটা কালো ড্রেস পরে থাকবে, রিজিড। লোকাল ভ্যারিয়েশন আর আমরা করলাম না, যে ওটা করেছিল এই কনসেপ্টে, আমাদের দেশ গরমের দেশ, আমাদের দেশ এই দেশ, ওইটার কোনো যুক্তি নেই। হ্যাঁ, এরকম রিলিজিয়ানও আছে, এইটা পড়তে হয়। তাহলে আমাদের এইটা একটা অন্য একটা জিওগ্রাফিক্যাল একটা এনভায়রনমেন্টের জন্য, ইকোলজিক্যাল এনভায়রনমেন্টের জন্য আমাকে একটা করা হয়েছিল, কিন্তু সেই রুলসের মধ্যে লোকাল ভ্যারিয়েশন রাখা উচিত, যে তুমি যদি মনে করো এইটা এই হবে, কোনো অসুবিধা নেই। তার মানে আমাদের যে কোনো লতে লোকাল ভ্যারিয়েশনের জায়গা রাখতে হবে। তুমি একেবারে যদি রিজিড হও তাহলে কিন্তু হবে না, কারণ ওই পার্টিকুলার লাইব্রেরিতে তাদের কি প্রবলেম, তুমি যদি আর হার্ড অ্যান্ড ফাস্ট হয়ে যাও তাহলে হবে না। তুমি বললে যে একবারে ঠিকঠাক করে ক্লাস নাম্বার দিতে হবে, এবারে একটা স্কুল লাইব্রেরিতে একটা ফিজিক্সের অমুকের বই, তার কল নাম্বারে এতগুলো 50টা ডিজিট হয়ে গেল। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই। স্কুল লাইব্রেরিতে ফিজিক্সের উপর হয়তো 10টা বই আছে, আমি যদি 530.212 ওইটা দিয়েই ছেড়ে দিতাম, আমাদের সুন্দর সাজানো থাকতো। তার মানে লোকাল ভ্যারিয়েশনের জায়গা রাখতে হবে, যে আমাদের ক্যাটালগ করব, সাপোজ ক্যাটালগ যখন ক্যাটালগ কার্ড করতে গেলে, তোমরা ক্যাটালগে করেছো কিনা জানি না, 8টা এরিয়া পড়িয়েছে সবুজ বাবু? না স্যার এখনো ওই অবধি যায়নি। আচ্ছা, আচ্ছা, 8টা এরিয়া আছে। 8টা এরিয়াতে আছে, প্রথমে টাইটেল আছে, অথার আছে, এডিশন আছে, ভলিউম আছে, হেনা আছে, তেনা আছে, পরের দিকে সিরিজ আছে, আর অনেক কিছু আছে। একটা স্কুল লাইব্রেরি, রুরাল লাইব্রেরিতে সিরিজ মিরিজ ইলাস্ট্রেশন এসব লাগবেই না। তাহলে আমাদের ওখানে ডিসিশন থাকতে হবে, মানে এশিয়া 2তে রুলসে থাকতে হবে যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। যে লেভেল 1 ছোট ছোট লাইব্রেরির জন্য, লেভেল 2 একটু মিডিয়াম, লেভেল 3 ইউনিভার্সিটি লাইব্রেরির জন্য। তাহলে এগুলোকে বলছি আমরা লোকাল ভ্যারিয়েশন। যেমন আমাদের কোলন ক্লাসিফিকেশন অনেক কিছু আছে, এবং ডিডিসি যখন আমরা করাবো, এখন তো নেই তোমাদের ডিডিসি, আমি জাস্ট ডিডিসির এটা একটু দেখাচ্ছি, সো দ্যাট তোমরা আইডিয়া করতে পারবে। ডিডিসি মানে তোমরা এতদিনে হয়তো জেনে গেছো যে 0 মানে একটা ক্লাস আছে, 1 ক্লাস আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এই 10টা ক্লাস আছে ডিডিসিতে। ঠিক আছে, 0 মানে জেনারেল ক্লাস, 1 মানে ফিলোসফি, 2 মানে রিলিজিয়ান, 3 মানে সোশ্যাল সায়েন্স, 4 মানে ল্যাঙ্গুয়েজ, 5 মানে সায়েন্স, 6 মানে টেকনোলজি, 7 মানে আর্ট, 8 মানে লিটারেচার, 9 মানে জিওগ্রাফি, হিস্ট্রি, বায়োগ্রাফি। ঠিক আছে, তাহলে এইটা আমাদের আছে। এবারে যেহেতু আমাদের ডিডিসি তৈরি করেছে মেলভিল ডিউই, উনি আমেরিকান ছিলেন, আমেরিকানরা খ্রিস্টান, ওই জন্য এই যে 2 ক্লাসটাকে, মানে এখানে তো
ডিডিসিতে 2 বলে না, 200 মানে 3টে করে ডিজিট থাকে, ঠিক আছে, 100, ঠিক আছে, 000, 300 এরকম করে ক্লাস থাকে। এই 200 ক্লাসটাকে ওরা দেখো 210 থেকে হ্যাঁ প্রায় 280 অবধি সমস্ত কিছু খ্রিস্টান 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 বায়াস্ট। পৃথিবীতে আরো কত মানে রিলিজিয়ান আছে এবং রিচ রিলিজিয়ান, হ্যাঁ অনেক পুরনো রিলিজিয়ান, তাদেরকেও লিখে দিচ্ছে 290-তে। তাহলে 290-তে বাকি রিলিজিয়ান গুলো রেখে দিয়েছে, ঠিক আছে, 290। তাহলে 290 মানে কি 291, 292 এরকম করে আমরা যদি ভাগ করি এগুলোকে 291, 292, 293, ঠিক আছে। তাহলে এই 291 মানে 29 মানে হচ্ছে আদার রিলিজিয়ান, 290 তার আন্ডারে 291, 292, 293 এরকম করে আমাদের অনেকগুলো ক্লাস আছে। তার মানে আমাদের যদি বলি যে হিন্দুইজম, তাহলে হবে 291.44 এরকম একটা বড় নাম্বার চলে আসবে, ঠিক আছে। তখন ডিডিসিতে মানে এগুলো ডিডিসির 18th এডিশনের কথা বলছি, আমরা এখন করাবো 23rd এডিশন। স্টিল প্রভিশন ওখানে বলেছিল যে তাহলে তুমি কি করবে না, তুমি দেখো 29 যেহেতু আদার, তুমি 9টাকে উঠিয়ে দিয়ে এইচ করে দাও, 280, এইচ ফর হিন্দুইজম। তাহলে হিন্দুইজম হয়ে গেল 280। এবার যদি তুমি 2B0 করো তাহলে বুদ্ধিজম, জৈনিজম, এরকম করে তুমি করতে পারো। মানে একটা প্রভিশন রেখেছে তোমার লাইব্রেরিতে। তোমার লাইব্রেরিতে অনেক হিন্দুইজমের বই আছে, বুদ্ধিজমের বই আছে, তাহলে তুমি এরকম করে করতে পারো, একটা প্রভিশন রেখেছে। আবার কেউ যদি মনে করো হিন্দুইজমটাকে এরকম না দিয়ে তুমি 29H করতে পারো, 29 মানে আদার, H মানে হিন্দুইজম, তাহলে আইদার এরকম করতে পারো, এটাকেও তুমি 29B করতে পারো, ঠিক আছে। এরকম করে একটা প্রভিশন আছে। তার মানে লোকালি তুমি ভ্যারিয়েশন করতে পারো, লোকাল ভ্যারিয়েশন রাখতে হবে। কারণ আমি ইন্ডিয়াতে বাস করি, আমাদের লাইব্রেরিতে ম্যাক্সিমাম বই হিন্দু মানে রিলিজিয়ানের বলছি, অনেক বই ইসলাম, অনেক বই বুদ্ধিজম, কিছু বই জৈনিজম আর শিখিজম। তাহলে আমি খ্রিস্টানের এত 200 থেকে 280 পর্যন্ত খ্রিস্টান এতগুলো রাখবো কেন? তাহলে আমার বুদ্ধিজমের নাম্বার হবে 291.4, এতগুলো পরে বুদ্ধিজমের নাম্বার হবে। ফলে আমার লাইব্রেরিতে লোকালি আমি ভ্যারিয়েশন করতে পারি, সেটাও আমার লাইব্রেরি স্কিম অফ ক্লাসিফিকেশনে প্রভিশন থাকতে হবে। ক্লিয়ার? তাহলে এরকম বেশ কিছু আছে। যেমন আমি যদি তোমাদের কোলন ক্লাসিফিকেশন কাছে বই থাকে তাহলে দেখতে পারো যে আমরা যেখানে জিওগ্রাফিক প্লেসগুলো দেওয়া আছে, পেজ নাম্বার 2.1514 দেখতে পারো, পেজ নাম্বার 2.8 পেজ। হ্যাঁ 2.8 পেজের একেবারে তলাতে দিয়ে দেখো 1 আছে ওয়ার্ল্ড, 1-এম্পায়ার বলে একবারে তলাতে আছে। 2 মানে মাদার কান্ট্রি, 3 মানে ফেভার কান্ট্রি। দেখতে পেয়েছো ফার্স্ট কলামের একবার তলাতে? তার মানে বলছে যে তুমি যখন ক্লাসিফাই করছো, তুমি যে লোকালিটিতে বিলং করো, আমি ইন্ডিয়াতে আছি, তাহলে অবভিয়াসলি হিস্ট্রি যদি করি ইন্ডিয়ার হিস্ট্রি বেশি আছে। তার মানে কিন্তু ইন্ডিয়ার নাম্বার আছে 44,
ঠিক আছে, আমি যদি ইন্ডিয়ান হিস্ট্রি দিই আমার 4 দিতে হবে ইন্ডিয়ার নাম্বার, কিন্তু বলছে যে তুমি যদি মাদার কান্ট্রি, তোমার মাদার কান্ট্রিটার নাম্বার তুমি 2 দিয়ে করে দিতে পারো, 4 দেওয়া দরকার নেই, 2 মানেই মাদার কান্ট্রি। এটা যদি আমেরিকাতে ওরা করে এই শিডিউল দেখে, তাহলে ওদের কাছে 2 মানে আমেরিকা। ক্লিয়ার? আর একটা কি ফেভার কান্ট্রি মানে স্যার 3। আপনার ভয়েসটা কেটে কেটে আসছে। এখন শোনা যাচ্ছে? এখন কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যালো এক স্যার। মিনিট। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার মনিরুলের মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। স্যার, হ্যালো স্যার। হ্যালো স্যার, আপনার কথাটা কেটে কেটে আসছিল স্যার, এখন শোনা যাচ্ছে না। এই কি স্যারের কথা শুনতে পাচ্ছিস? স্যার মনে হয় লেট। না স্যার মিউট আছে। স্যার গ্রুপে এসএমএস করেছেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নেটওয়ার্কের কিছু একটা প্রবলেম হয়েছিল, আমাদের তো ওই রাউটার দিয়ে চলছে, যাই হোক। তো তার মানে স্যার আপনার আমরা স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বলো। স্যার স্ক্রিন স্ক্রিন শেয়ারটা শেয়ারটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এখন দরকার নেই, তো এমনি শুনতে পাচ্ছ? ঠিক আছে। তার মানে আমরা ধরো একটা লাইব্রেরিতে লোকাল এরিয়াতে কাজ করছি, ইন্ডিয়াতে আমি কাজ করছি, তাহলে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির উপর সবচেয়ে বেশি বই, তারপরে ইউরোপিয়ান হিস্ট্রির উপর, মানে ব্রিটেনের ধরো কথাই বলছি, তাহলে আমাদের দেশে 90% বই হচ্ছে ইন্ডিয়ার উপরে, 8% বই ব্রিটেনের উপরে, বাকি সব চেকোস্লোভাকিয়া, রাশিয়া, এইসবগুলো। তাহলে এতগুলোর জন্য আমি তাহলে আমার মাদার কান্ট্রির জন্য 2 ইউজ করতে পারি, আর ফেভার কান্ট্রির জন্য 3, আর তারপরের কান্ট্রি যাকে ফেভার করছি তার জন্য 3 ইউজ করতে পারি। ক্লিয়ার? তার মানে আমরা এখানে লোকাল ভেরিয়েশন করে দিলাম 2, 3, এমনি ইন্ডিয়ার জন্য 4, আমেরিকার জন্য 7, 3, আমি করে দিলাম 2 আর 3 একটা ডিজিট কমিয়ে দিলাম, করতে পারি। ওকে, আবার এই কলোনেই প্রভিশন আছে, তোমরা পরে দেখবে যে আমরা ল্যাঙ্গুয়েজ, ধরো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমরা হাইফেন দিয়ে দিতে পারি। ধরো আমার লাইব্রেরিতে আমার ম্যাক্সিমাম বই ইংলিশে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলছি, লিঙ্গুইস্টিক বা লিটারেচার, সেখানে আমরা ইংলিশের এখানে নাম্বার আছে 111 ল্যাঙ্গুয়েজের জন্য, আমরা হাইফেন দিয়ে দেবো শুধু। ও মানে হচ্ছে লিটারেচার, তারপরে 111 মানে ইংলিশ লিটারেচার, আমি 111 বদলে ও হাইফেন দিয়ে দেবো, তার মানে ইংলিশ লিটারেচার হয়ে যাবে। তার মানে আমরা লোকালি কিছু কিছু জায়গায় ভ্যারিয়েশন করছি, সো দ্যাট এটা আবার অন্যদিকে এটা হচ্ছে লজ অফ পার্সিমনিটাকেও আমাদের কমপ্লাই করছে, যে আমাদের কম লিখতে হচ্ছে, এনার্জি কম যাচ্ছে, মেটেরিয়াল কম যাচ্ছে, ম্যান পাওয়ার কম যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইগুলো সমস্তগুলোই আমাদের লজ অফ লোকাল ভ্যারিয়েশন। লাস্ট আমাদের যেটা আছে
দ্যাট ইজ লজ অফ অসমোসিস। অসমোসিস মানেই তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট জানো, কে জানো অসমোসিস মানে? যাকে বলা হয় অভিস্রাবণ বাংলাতে। কিরে, কেউ বলতে পারছিস না? অসমোসিস বা অভিস্রাবণ। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছি। হ্যাঁ স্যার। তাহলে বলতে পারছো না কেন? স্যার প্রথমবার শুনছি। স্যার সেইভাবে জানি না। একই রে। তার মানে আমরা যদি কোনো একটা সলিউশন, দুটো সলিউশন, হ্যাঁ দুটো সলিউশন, আমরা একটা পারফোরেটেড বা পারমিয়েবল একটা পর্দা দিয়ে দুটো সলিউশনটাকে ভাগ করে রাখি। যে একটাতে আমি রাখলাম একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটাতে একটা লিটমাস সলিউশন, ব্লু লিটমাস সলিউশন, এবং তার মাঝখানে একটা পর্দা দিয়ে দিলাম। যে পর্দা দিয়ে ধীরে ধীরে কিছু মলিকুল বা কিছু আমাদের অ্যাটম এদিক ওদিক যেতে পারবে। কতক্ষণ যাবে? তাহলে একটার সলিউশনের হচ্ছে ডেনসিটি খুব হাই, আর একটা সলিউশনের ডেনসিটি লো। তাহলে কতক্ষণ যাবে না, যতক্ষণ পর্যন্ত দুটোর মধ্যে সিমিলার হয়ে যাবে দুটো সলিউশন। ঠিক আছে, দুটো সলিউশন সিমিলার হয়ে যাবে, ডেনসিটি, তোমার মলিকুল ডেনসিটি ইত্যাদি সমস্ত যতক্ষণ সিমিলার হবে, এই প্রসেসটাকে বলছি আমরা অসমোসিস। এটা তাহলে লাইব্রেরির সাথে কি রিলেটেড? রঙ্গনাথন বলছে যে বেশ কিছু ক্যাটালগিং বা ক্লাসিফাই, আলটিমেট দুটো তো একেবারে একটার সাথে একটা রিলেটেড, ক্লাসিফিকেশন বা ক্যাটালগিং। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি লাইব্রেরিতে ক্লাসিফিকেশন ক্যাটালগিং করে বইগুলো সাজানো আছে। 10 বছর পরে নতুন ক্লাসিফিকেশন শিডিউল বেরিয়েছে, 20 বছর পরে আরো বেরিয়েছে নতুন স্কিম, মানে এডিশন বেরিয়েছে। কেন বেরিয়েছে না, নতুন নতুন সাবজেক্ট এসছে। আগে তো কোভিড-19 ছিল না, এখন কোভিড-19-এর উপর 1000টা বই, 1000টা জার্নাল আর্টিকেল বেরিয়েছে। সেটা আমি কোথায় রাখবো? ক্লাসিফিকেশনই করতে পারছি না, কারণ আগের শিডিউলে এইসব প্রভিশন ছিল না। তাহলে আমাকে নতুন শিডিউলে ক্লাসিফাই করে রাখতে হবে। তাহলে কিভাবে আমি করব? অলরেডি আমার লাইব্রেরিতে 10 লাখ বই আছে, সমস্তগুলো 20 বছর আগে ক্লাসিফাই করা হয়েছে, নাম্বার আছে। এখন যদি আমি নতুন বইগুলোকে ক্লাসিফাই করি, তাহলে নতুন বইগুলো নতুন সিস্টেম, একটা পুরনো সিস্টেম। ভালো করে বোঝো, দুটো সলিউশন, মাঝখানে একটা পর্দা দিতে হবে। সেই পর্দাটাই হচ্ছে আমি এমন ভাবে দেবো ধীরে ধীরে আমার আর একটা করতে পারি কি, পুরো লাইব্রেরিটাকে বন্ধ করে দিতে পারি, পুরো সলিউশনটাকে আমি একবারে আলাদা জায়গায় রেখে দুটোকে আমি মিশিয়ে দিতে পারি ফটাফট করে, সেটা করতে পারি। সেটা কিন্তু তোমার ক্লোজ করে দিতে হবে। এখানে কিন্তু ক্লোজ করছি না, দুটোর মাঝখানে একটা পর্দা দিয়ে দিয়েছি। এবার টাইমের সাথে সাথে আস্তে 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 করে টোটাল সলিউশন দুটো আমাদের একই ডেনসিটি হয়ে যাবে, একই নেচারের হয়ে যাবে। তার মানে আমার লাইব্রেরিতে বেশ কিছু বই আছে আগের ক্লাসিফিকেশনের এডিশন অনুযায়ী ক্লাসিফাই করা, এবার পরে নতুন ক্লাসিফিকেশন স্কিম এসছে, নতুন এডিশনের এসছে। তাহলে আমি কি করব? সেটাকেই বলছি যে লজ অফ অসমোসিস। এমন কিছু সিস্টেম করো, রিক্লাসিফিকেশন করতে হবে। সাপোজ আমি এরকম একটা করতে পারি যে লাইব্রেরিতে বইগুলো এলো, নতুন বই এসছে মার্কেটে, ভাবো একেবারে নতুন বই কেনা হলো। তাহলে এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে লাইব্রেরির নতুন বইগুলো যদি আমি নতুন এডিশন যেই ধরে ক্লাসিফাই করি, আবার পুরনো বইগুলো যদি পুরনো এডিশন ধরে ক্লাসিফাই থাকে, তাদের মধ্যে কনফ্লিক্ট হয়ে যাবে। বেশ কিছু নাম্বার এখানে চলে এসছে, ওখানে নাম্বার এখানে হয়ে গেছে, তাহলে হবে না। এমন করতে হবে, আইদার তোমাকে পুরনো অনুযায়ী সবগুলো করতে হবে, নাহলে তোমাকে নতুন ক্লাসিফিকেশন এডিশন অনুযায়ী করতে হবে। সুতরাং এই জায়গাতে আমাদের কি করতে হবে না, আমরা যদি এরকম একটা সিস্টেম জেনারেট করি যে যখন নতুন বই কেনা হচ্ছে, প্রসেসিং করার সময় তখনই আমরা, ভালো করে বুঝবে, তখনই আমরা
নিউ এডিশন, অ্যাকর্ডিং টু দ্য নিউ এডিশন অফ দ্য ক্লাসিফিকেশন স্কিম আমরা ক্লাস নাম্বার অ্যাসাইন করছি। নট অনলি দ্যাট, তার সাথে সাথে আমরা ক্যাটালগ কার্ডও তৈরি করছি, ঠিক আছে। এবং ভালো করে মাথায় রাখবে, এই বইটা যদি আগে লাইব্রেরিতে এই বইয়ের কোনো কপি থাকে, সঙ্গে সঙ্গে ওই বইটাকে আইডেন্টিফাই করছি, করে চেঞ্জ করে দিচ্ছি। কারণ এই একই বই তো, এখন এটা নাম্বার হয়ে গেছে, আগে ছিল অন্য নাম্বার, এবং সেই বইটার ক্যাটালগ কার্ড গিয়ে আমি ওটাকে তুলে নিয়ে নতুন ক্যাটালগ কার্ড ঢুকিয়ে দিচ্ছি। একটা প্রসেস। আর কি না, এই মুহূর্তে যারা যারা বইগুলো, এবং না এই যে বইগুলোকে আমি চেঞ্জ করলাম, করে একটা স্ট্যাম্প দিয়ে দিলাম যে রিক্লাসিফাইড অ্যাকর্ডিং টু ডিডিসি 23rd এডিশন, একটা স্ট্যাম্প দিয়ে দিলাম। কারণ পরে আমি গুলিয়ে ফেলবো যে কোনটা নতুন কোনটা পুরনো বুঝতে পারবো না। করে এরপর যখন স্টুডেন্টরা বই ইস্যু করতে এসছে, ওকে ইস্যু করে দাও, কোনো চাপের নেই, নতুন হোক পুরনো বই ইস্যু করে দাও। ইস্যু করার পরে, কারণ ওর আগে বইটা আমাকে কিন্তু ইউজার্সকে দিতে হবে, এটা ফার্স্ট কাজ, লাইব্রেরি বন্ধ করা যাবে না, ইস্যু করে দাও। ইস্যুর পরে ও যখন রিটার্ন দেবে বইটা যখন রিটার্ন দেবে, এই বইটাকে সর্টিং করো, কোন বইগুলো নতুন রিক্লাসিফাইড করা হয়েছে, স্ট্যাম্প আছে কোটা নেই। যেটা স্ট্যাম্প আছে কোনো অসুবিধা নেই, যেটা স্ট্যাম্প নেই ব্যাক এন্ডে একজন লাইব্রেরি স্টাফকে বসিয়ে দাও যে এইটাকে তুমি সঙ্গে সঙ্গে করে দাও। তাহলে 10 লাখ বইয়ের মধ্যে দেখা যাবে ইস্যু রিটার্ন হচ্ছে মাত্র 50,000 বই, বাকি 6 মাস পরে পরে কেউ হয়তো আনতে আসে। তাহলে আমি যদি এইভাবে করি অসমোসিস এই প্রসেসে, তাহলে ধীরে ধীরে এন্ড অফ দ্য মান্থ দেখবে ম্যাক্সিমাম বই তোমার রিক্লাসিফিকেশন হয়ে গেছে, ক্যাটালগ কার্ডও চেঞ্জ হয়ে গেছে। এরপরে 99% বই যারা ইস্যু রিটার্ন হচ্ছে সেগুলো হয়ে গেছে, বাকি 1%, 5%, 10% সেগুলো তুমি আস্তে আস্তে করে সময় দিয়ে স্টাফ দিয়ে স্ট্যাক থেকে বই নামিয়ে স্ট্যাম্প মেরে করো, কোনো অসুবিধা নেই। তাহলে আমার নর্মাল সার্ভিস, মানে লাইব্রেরি সার্ভিস ফর দ্য ইউজার্স কোনো হ্যাম্পার হচ্ছে না, কোনো ফাংশনও কোনো হ্যাম্পার হচ্ছে না। এই প্রসেসটাকে আমরা বলছি লজ অফ অসমোসিস। ক্লিয়ার? তাহলে এই প্রসেসটা আমাদের লজ অফ অসমোসিস। নেক্সট আমরা শুধু একটু জাস্ট করে দিয়ে আজকে শেষ করব, সেটা হচ্ছে যে এখন কি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমাদের আছে ফান্ডামেন্টাল ল। অলরেডি আমরা পড়িয়েছি আগে, ঠিক আছে? ফলে এই ফান্ডামেন্টাল লটা তোমাদের জাস্ট আমি একবার রিপিট করে দিচ্ছি, খুব একটা জিনিস নয় কি, ব্যাপারটা তোমরা জানো সবাই। 5 fundamental laws of library and information science. Now books are for use. Every reader has their book. Every book its reader at the time of the reader. আচ্ছা, কারুর একটা আছে, মাইক্রোফোন অন আছে, মিউট করো। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে প্রথমটাকে আমরা বলছি বুকস আর ফর ইউজ। আমি অনেকবার আলোচনা করেছি যে এই ফার্স্ট ল অফ এনি সাবজেক্ট ইজ বেসিক্যালি দ্য ফিলসফি অফ দ্য philosophy or theory of the all other law. তাহলে বুকস আর ফর ইউজ, এটা এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করছে যে একটা বই ইউজ করার জন্য, অন্য কোনো পারপাসের জন্য নয়, তোমার বাড়িতে সাজানোর জন্য নয়, তোমার কালেকশন বাড়ানোর জন্য নয়। আলটিমেট অবজেক্টিভ অফ এ পার্টিকুলার ডকুমেন্ট অর বুক ইজ টু ইউজ অ্যান্ড ইউজ। সুতরাং বইটাকে যদি ইউজ না হয় সেটার কোনো লাইব্রেরিতে প্রয়োজন নেই। সুতরাং প্রথম তোমাকে কনফার্ম করতে হবে বইটা কেনা হয়েছে, বইটা রাখা হয়েছে, বইটাকে প্রসেস করা হয়েছে। একমাত্র সেটা ফ্রুটফুল হবে যদি বইটা স্টুডেন্টরা বা ইউজার্সরা ইউজ করে। কারণ এর আগে আমি অনেক গল্প বলেছি, এর আগে রাজা মহারাজ নবাবরা সব বই কিনে সোনার কাপড় দিয়ে মুড়ে রাখা হতো, যেটা আমার বই, কোনোদিন ইউজার হতো না। কিন্তু আলটিমেট অবজেক্টিভ ইজ টু ইউজ দ্য ডকুমেন্ট, ইজ টু ইউজ দ্য বুক। সুতরাং আমাদের বইটাকে সেই কন্ডিশনে রাখতে হবে। নেক্সট বলছে যে এভরি রিডার হিজ হার বুক।
তাহলে রঙ্গনাথন খুব লজিক্যালি ইউজ করেছে যে সেকেন্ড ল হচ্ছে হি এমফেসাইজড বেসিক্যালি দ্য টার্ম রিডার। সো ফার্স্ট environment create করলো, books are for use. Second, he emphasized on the reader, and he also used the term his and her to avoid the gender biasness. Okay, so every reader his her book, প্রত্যেকের রিডারের জন্য বই যদি থাকতে হয় তাহলে কি করতে হবে? তাহলে আমাকে যে যে টাইপের রিডার তোমার লাইব্রেরির মেম্বার, তাদের সাবজেক্ট ইন্টারেস্ট আমাকে জানতে হবে, তাদের কাছ থেকে ওপিনিয়ন নিতে হবে যে কোন কোন বইগুলো তোমার দরকার, সেগুলো আমরা কিনবো। ঠিক আছে, তাহলে সেটা একটা কাজ। আর কি, ওই রিডারটা যখন লাইব্রেরিতে আসে সে কি দিয়ে খোঁজে বই, সেইভাবে ক্যাটালগ কার্ড বানাতে হবে, সেইভাবে বইগুলো স্ট্যাকে সাজাতে হবে। যদি দেখি আমাদের এক্সপিরিয়েন্সে দেখা গেছে মোস্ট অফ দ্য রিডার্স কাম টু লাইব্রেরি টু অ্যাকচুয়ালি দে ওয়ান্ট ডকুমেন্টস অর বুকস বাই দ্য সাবজেক্ট, নট বাই অথর। তারা বলে যে অমুক জায়গায় ন্যানো টেকনোলজির উপর একটা বই আছে, তার মানে তোমাকে এবার ডকুমেন্টগুলো যদি সাজাতে হয় অথরের নাম অনুযায়ী বা বই টাইটেল অনুযায়ী সাজালে হবে না, তোমাকে সাবজেক্ট অনুযায়ী সাজাতে হবে। সুতরাং তোমাকে ওই সাবজেক্টের ক্লাস নাম্বার দিতে হবে, কল নাম্বার দিতে হবে, সেভাবে সাজাতে হবে, তাহলে এভরি রিডার হিজ আর বুক পেতে পারে। ঠিক আছে, তাহলে এভরি রিডার হিজ আর বুক পেতে গেলে বইটাকে ঠিকঠাক সাজাতে হবে, বইটাকে ঠিকঠাক কিনতে হবে ওদের যা চয়েস। এরপর থার্ড ল বলছে যে এভরি বুক ইটস রিডার, প্রত্যেক, এবার হি এমফেসাইজড অন বুক। তাহলে প্রথমে সে রিডারকে এমফেসাইজ করলো, তারপরে বললো প্রত্যেক রিডারের তো বই থাকবে। ধরো আমার লাইব্রেরিতে 100টা বই আছে, ঠিক আছে, 100টা বই আছে, আমার টোটাল 10 জন রিডার, 10 জন রিডারের 9টা করে বই লাগে, 90টা বই আমার, তার মানে এভরি রিডার হিজ আর বুক কমপ্লিট, সবাই পাচ্ছে। কিন্তু 90টা বই পাওয়ার পরে বাকি যে 10টা বই পড়ে থাকছে তার কোনো রিডার নেই, তাহলে এভরি বুক ইটস রিডার, থার্ড ল। তার মানে ওই যে বইগুলো কেনা হয়েছে গোড়ায় গলদ আছে, ওই বইগুলো আমাদের স্টুডেন্টদের লাগেই না, আমাদের ইউজার্সদের লাগেই না, কিন্তু কেনা হয়েছে, তার মানে তোমাকে ঠিকঠাক ভাবে কিনতে হবে। অথবা এটাও হতে পারে ওই বইগুলো মিসপ্লেসড, ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, ফলে বাকি যে আমাদের 10 জন ইউজার্স আছে তারা বইগুলোকে ট্রেস করতে পারছে না। যদি ওপেন অ্যাক্সেস হয় ট্রেস করতে পারছে না, যদি ক্লোজ অ্যাক্সেস হয় তাহলে ওগুলো আমাদের ক্যাটালগ কার্ডে রিফ্লেক্ট হয়নি, ওরা পাচ্ছে না ওপেকে বা ক্যাটালগ কার্ডে। সুতরাং সেটা আমাদের কনফার্ম করতে হবে। অ্যান্ড ফোর্থ ওয়ান হচ্ছে সেভ দ্য টাইম অফ দ্য রিডার। রিডারের যদি টাইম সেভ করতে হয়, সবকিছুই করতে হবে তোমাকে, ক্যাটালগ কার্ড অ্যারেঞ্জ করতে হবে ঠিকঠাক ভাবে, বইগুলোকে ঠিকঠাক ক্লাসিফিকেশন অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী সাজাতে হবে। প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী সাজানোর পর স্ট্যাকে যদি ওপেন অ্যাক্সেস হয়, স্টুডেন্টরা যখন স্ট্যাকে ঢুকবে তাহলে ওখানে গাইড থাকতে হবে যে এই ক্লাস নাম্বার এই দিকে, ওই দিকে, এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের বুকস বা বেঙ্গলি ভাষায় যেসব বই, ওখানে ইংলিশের বই, এইসবগুলো গাইড দিতে হবে। সুতরাং তাদের শেপ অফ দ্য টাইম হবে, বা তোমাকে ওপ্যাক রাখতে হবে, নট মানে শুধু লাইব্রেরিতে গিয়ে নয়, ওপ্যাক, সে বাড়ি থেকে তার লাইব্রেরিতে এই বইটা আছে কিনা দেখতে পারবে, যদি থাকে তারপর সে লাইব্রেরিতে আসবে, তাহলে সেভ দ্য টাইম অফ দ্য রিডার। ওকে, তাহলে এতগুলো জিনিস আমাকে মেনটেন করতে হবে। অ্যান্ড লাস্ট ল ইজ লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম। আগেই আমরা বলেছি যে লাইব্রেরি বেসিক্যালি বিহেভস লাইক এ লিভিং অর্গানিজম। সুতরাং তার 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 ইন্টেলেকচুয়াল গ্রোথও হয়, আবার ফিজিক্যাল গ্রোথও হয়। ফিজিক্যাল গ্রোথ হয় বলেই আমাদের অনেক বই কিনছি, অনেক লাইব্রেরি বিল্ডিং 3 তলা থেকে 4 তলা হচ্ছে, এই বিল্ডিং থেকে অ্যানেক্স বিল্ডিং হচ্ছে, লাইব্রেরি 5 জন স্টাফ ছিল 25 জন স্টাফ হয়েছে, তাহলে এগুলো সব হচ্ছে ফিজিক্যাল গ্রোথ। আর মেন্টাল গ্রোথ কি না, লাইব্রেরিতে এখন কম্পিউটারাইজেশন হয়েছে, কম্পিউটারাইজেশন হওয়ার জন্য নতুন সার্ভিস দিতে পারছি,
আমরা ডকুমেন্ট ডেলিভারি সার্ভিস দিতে পারছি, আমরা স্ক্যান করে সার্ভিস দিতে পারছি, আমরা এসডিআই সার্ভিস দিতে পারছি, আমরা ক্যাশ মানে কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস, তাহলে বিভিন্ন সার্ভিস দিতে পারছি। এটা হচ্ছে মেন্টাল গ্রোথ, মানে ইনার গ্রোথ। আর একটা আউটের গ্রোথ, লোকে বাইরে থেকে দেখবে বাহ বিশাল বিল্ডিং হয়ে গেছে, অনেক ডকুমেন্ট, অনেক ইউজার্স। তাহলে এই জন্য লাইব্রেরিকে বলা হয় লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম। ঠিক আছে, এবার বলো, কোশ্চেন থাকলে বলো। আজকে এইটুকু, যদি কোনো বোঝার অসুবিধা থাকে বলবে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা আমি তো অলরেডি তোমাদেরকে বলে দিচ্ছি ওদেদার, হ্যাঁ, তা বাদ দিয়েও তোমরা থিওরি অফ ক্লাসিফিকেশন, কৃষাণ কুমারের বইটাও খুব সুন্দর, থিওরি অফ ক্লাসিফিকেশন কৃষাণ কুমার, অনেক বই আছে। আমি এই দুটো মানে তোমাদের ফার্স্ট সেমের জন্য ঠিক আছে, থার্ড সেমে আমি আবার অন্য কিছু বলি। হ্যাঁ, পুষ্পাধানী আছে, আর অনেকগুলো বই আছে। যাই হোক, তোমরা এই দুটো বই হলে তোমাদের ফার্স্ট সেম ঠিক আছে। ফলে আমি এইগুলোতে মানে অনেকটা ডিটেলে পড়াবো, কিন্তু নোটস গুলো কিন্তু যেগুলো আপলোড করব ডিটেলে দেবো না, কারণ এগুলো খুব কমন বইতেই আছে। একটা ওদেদারের ক্লাসিফিকেশনের বই আর একটা কৃষাণ কুমারের, এই দুটো বই যদি তোমরা জেরক্স করে নাও এটা কাজে লাগবে। খুব একটা এমন কিছু নয়, 150 টাকা লাগবে। আর যাদের কাছে আছে তারা তো ঠিক আছে, অসুবিধা নেই। কারণ এর পরের দিন আমরা কালকে নয়, কালকে কি বার? স্যাটারডে নাকি? হ্যাঁ, শনিবার স্যার। কালকে থার্ড সেম নেবো। সোমবার থেকে আমরা নতুন রুটিন করছি, দেখে নিচ্ছি তোমাদের কি আছে। আমরা রোববারে হয়তো পোস্ট করে দেবো। সোমবারে যদি ক্লাস নিই, সোমবারে আমরা একেবারে ফ্রেশ মাথাতে ক্যানন শুরু করব। ক্যাননটা একটু এদিক ওদিক আছে, ভালো করে সবাই বুঝবে। তার আগে একটু পড়ে পড়ে নাও, এই যে দুটো বই বললাম, তাহলে ঠিক আছে। ওকে, আর হচ্ছে জাস্ট মিনিট, আমি রেকর্ডিংটাকে স্টপ করি।